সম্পর্কের সব রং বোধহয় একরকম হয় না। কখনো তাতে থাকে অভিমানের মিষ্টি স্বাদ, আবার কখনো অমীমাংসিত কিছু তেতো মুহূর্ত। কিন্তু সেই তেতো ভাবটুকু পেরিয়ে যখন দুটো মন একে অপরকে নতুন করে চিনতে শেখে, ঠিক তখনই শুরু হয় ভালোবাসার এক অন্য অধ্যায়। স্বাগতম মিষ্টি তেতো অনুভূতির 10ম পর্বে। আগের পর্বে আমরা দেখেছি অগ্নি আর রাশির জীবনের এক সুন্দর বাঁক। আজ চলুন দেখা যাক সেই বাঁক ওদের দুজনকে ঠিক কোন অচেনা অনুভূতির মুখোমুখি দাঁড় করায়। অগ্নিদেব, আপনাকে তো সসম্মানে কেস থেকে আউট করাই হয়েছে। আপনি ইনোসেন্ট প্রমাণিত হয়েছেন তো, কিন্তু তারপরেও আপনি ব্যবসায় পেপার সবকিছু স্ত্রীর নামে কেন করেছেন? এত বড় একটা ডিসিশন নিয়েছেন, হ্যাঁ, এত তাড়াতাড়ি? একবার ভাবতে পারতেন তো, মালিকানা পাল্টে যাচ্ছে রাতারাতি। আইনজীবীর কথা শুনে অগ্নিদেব হাসলো। ও নিজের কানে হাত দিয়ে বলল, কি হবে, বউ অন্য কোনো পুরুষের সাথে চলে যাবে? আমার সবকিছু ডুবে যাবে নাকি? না 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 না, তেমন কিছু নয়। আসলে আমি বললাম একটু ভাবতে, বুঝেছেন? শুনুন, ওই মহিলা দেখতে এমন অর্ডিনারি, কিন্তু আসলে ভীষণ ঘোরেল। একাই আপনার কাজ, গোয়েন্দার কাজ সবকিছু করে দেবে। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে এত গুছিয়ে একটা ফাইল নিজেই বানিয়ে ফেলেছে। কিছু খুচরো সাগরেদ নিয়ে যে আমি সেও কাউকে বকা দিতে পারিনি, ও কিন্তু সেই কাজ করে ফেলেছে। বেশ বেশ স্যার, তাই হবে তাই হবে। আমি কাগজটা রেডি করছি, আপনি একদম চিন্তা করবেন না। আজ উঠি তাহলে, পরে দেখা হবে আবার। কতদিন ধরে আসি আপনাদের বাড়িতে বলুন তো? আইনজীবী বেরিয়ে যাওয়ার পর অগ্নি ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বাড়ি যাওয়া যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই বাবার চিৎকার শুনতে পেয়ে অগ্নি দৌড়ে নিচে নেমেছিল। অগ্নি দেখে বাবা খুব হট্টগোল করছে। অগ্নি একই টেনশনে, ব্যবসা লাটে উঠতে যাচ্ছে, এদের বড্ড ফুর্তি লেগেছে। অগ্নি বাবাকে চুপ করতে বলে। হিরণময়বাবু ওকে আনন্দের সাথে বলল, গাই ভাবিস যাকে, সে আজকে অসুর বধ করতে গেছে। হ্যাঁ, আমি আনন্দ করব না? তুই হিটলারি চাল বজায় রাখ, বুঝলি? আমি তো আনন্দ করবই। স্বপ্নার প্রিন্স আজ খাবে গত্তা। হ্যাঁ। অগ্নি বুঝতে পারিনি এখানে স্বপ্না আর প্রিন্স কোথা থেকে এলো। এখন ওকে হিরণময়বাবু বললেন স্বপ্না আর প্রিন্স ক্লিনিং এর ছেলে দিয়ে কাজটা করিয়েছে, আর একই ছাগলের মাংস প্রত্যেক আউটলেটে রেখেই কাঁচা কাজ করেছে। ছেলে দুটো সব স্বীকার করেছে, ফুটেজও আছে। ওদের বয়ান নিয়ে রাশি সোজা গেছে থানা। এখন স্বপ্না আর প্রিন্সকে তোলা হবে। অগ্নির মাথায় হাত, রাশি পিঠে তেল মালিশ করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই সব করছিল। কিন্তু ওরা কেন এইসব করলো? ব্যক্তিগত প্রতিহিংসা না অন্য কিছু? অগ্নি আর দাঁড়ায়নি। মহিলা কি যে করে কে জানে। ভয় একাই নিজের সাধের গ্যারেজে পড়ে থাকা বাইকটা নিয়ে দৌড় দিল থানায়। সেখানে পৌঁছে দেখে স্বপ্নাকে আপাদমস্তক দিচ্ছে রাশি, আর সাথে ওই লিকলিকে ভাইটাও আছে। এই না সুযোগ আগের স্ত্রীকে একটু টাইট দেবার। প্রিন্স জড়ো হয়ে বসে আছে, ওর গাল দুটো লাল। ওসি অগ্নিকে বললেন, কেস স্টাডি করেছেন, এবার সবাইকে মারছেন? এসব আমাদের কাজ, ছাড়ুন ছাড়ুন। এই ওখানে প্লিজ নিয়ে যান ওদের। মহিলা হাইপার হয়ে গেছেন। অগ্নি শেষমেশ রাশিকে টেনে হিঁচড়ে নিয়ে আসে বাইরে, আর রাতুল নিজের জামাইবাবুকে দেখেই চুপসে গিয়েছিল। বিবেক বলল, প্রিন্সকে থাপ্পড় মেরেছে ম্যাডাম, কম করে 10টা। ছেলেটা খাচ্ছিল। কেন যে মা লক্ষ্মী থেকে এমন বিধ্বংসী রূপ তিনি নিলেন সেটাই কে জানে। অগ্নি রাতুল আর বিবেককে চেয়েও বকা দিতে পারেনি। যাই হোক, ছেলে দুটো সমানে রাশির সাথে থেকেছে, তাও অগ্নির জন্য রাত দুপুরে দৌড়েছে। একদম মুখ বন্ধ, মুখটা বন্ধ একদম। গাড়িতে উঠে বসুন দয়া করে। অগ্নি দাবড়ানি খেয়ে রাশি মুখ ভারী করে গাড়িতে উঠে বসলো। অগ্নিও গাড়িতে উঠে বসে। রাশি দুবার ঝাঁপিয়ে শেষে কাতর হয়ে বলে, আমি অটোতে চলে যাব। বিবেক আর রাতুল পালিয়ে গেছে, আমি চাপতে পারছি না। আমি একদমই চাপতে পারছি না আপনার এই সমস্ত বাইকে। একদম ঢেঁড়স একটা। আমার হাত ধরে ঝাঁপ দিয়ে চেপে যাও। রাশি কোনো মতে পিতৃপুরুষের দেহা প্রাণ নিয়ে ওই কেটিএম বাইকে চড়ে বসলো। রাশির কাছে সবকিছু শুনে রাধা খুব গিল্ট ফিল করলো, কারণ ওর জন্য প্রিন্স দাদার সাথে শত্রুতা করেছে, এগিয়ে এসেছে। আর রাতুলের জন্য স্বপ্না। রাশি সবাইকে বোঝায় যে কিছু কিছু মানুষ এতটাই ঈর্ষাকাতর হয় যে ওদের কোনো সলিড কারণ লাগে না মানুষকে বিরক্ত করতে, বোলিং করতে। যাক, ওরা শুধু মাংস আর ক্লিনিং এর ছেলে দুটোর জন্য ধরা পড়লো, না হলে সত্যি চাপের ছিল সব। অগ্নি সেই থেকে চুপ, মেজাজ নিয়ে আছে। রাশির কাজটা ওর ঠিক মনে হয়নি। স্বপ্না মহিলাটা খুব ডেঞ্জারাস। রাশির কিছু হলে কি হতো? তবে তারপর অগ্নি ভেবেছে ব্যবসা রাশির নামে ট্রান্সফার করে দেবে। সে নিয়েই আজ কথা বলেছে সে আইনজীবীর সাথে। এখন বাড়ি গিয়ে মহিলার কার্যকলাপ দেখতে হবে, কি করছে কে জানে। অগ্নি খুব ইচ্ছা করে রাশির সাথে এলোমেলো এদিক ওদিক করতে, বকবক করতে, কিন্তু কাজের চাপ, সংসারের দায় দায়িত্ব এইসব নিয়ে আর হয়ে ওঠে না। একসঙ্গে দুটো বাচ্চাকে দেখাশোনা করা, কিন্তু অগ্নির মনে হয় এটাই প্রেম, এটাই সংসার, যা শুধু দুটো নর আর নারীতেই সম্পন্ন হয় না, এর পরিধি আরো বৃহত্তর। রাশি সন্ধ্যায় রিহুকে পড়তে বসিয়ে মেয়েকে কোলে নিয়ে নিচে নেমে এলো। এই সময় মা আর কাকিমা টিভি দেখেন। বাবা আর কাকা হেঁটে এসে টিভির সামনে বসে মুড়ি চিবান। আজকে ডাক্তার কাকু এসেছেন, দল ভারী, তাই ওরা ক্যারাম খেলছে। রাশি এসে ওর শাশুড়ির পাশে বসলো। পদ্মাকে নোটিস করলো, কিন্তু এখন সে টিভিতে মন দিয়েছে।
কাকিমা তাড়াতাড়ি অর্ণিলকে খামচে নিয়ে নিল রাশির কাছ থেকে। অর্ণি মনে হয় রেখাকে নিজের মা ভাবে, কারণ রেখার আধিপত্য সবচেয়ে বেশি অর্ণির জীবনে। অগ্নি অনেক মানা করলেও রাশি একটু প্রশ্রয় দেয় কাকিমাকে ইচ্ছা করেই। মানুষটা অর্ণির মধ্যে আপন মাতৃত্বের খোরাক খুঁজে পায় সেই জন্যই। যদিও অর্ণির কান নিয়ে রিপোর্ট আসেনি এখনো, কান জাম ছিল, ডাক্তার সেটা ক্লিন করেছেন, কিন্তু ইনফেকশনও আছে, টেস্ট করতে দিয়েছেন। এটা নিয়ে একটু টেনশনে আছে রাশি। অগ্নির সাথে হওয়া স্ক্যান নিয়ে কয়েকদিন ব্যস্ততার সাথে কেটে গেল। এখন তো রাশিকে দেখতে হবে মেয়ের অন্নপ্রাশন কবে হবে, কিভাবে হবে। 5 মাসে এখানে অন্নপ্রাশন দেওয়া হয়, 4 মাস শেষ হতে যাচ্ছে, কবে কি আয়োজন করতে হবে সেই নিয়ে তো এবার আলোচনায় বসতে হবে। পদ্মা টিভিতে ব্রেক হতে এবার রাশিতে মনোনিবেশ করলো। বলো হে রাশি, এই সময় ছেলের পড়া ফেলে এই বুড়ি দুটোর কাছে কেন? নিশ্চয়ই সিরিয়াল দেখতে তুমি আসোনি। মেয়েটার তো 4.5 মাস চলছে, মুখে ভাত তো দিতে হবে মা। পাঁচি দেখে তো একটা ডেট বার করতে হবে, আয়োজনও করতে হবে। হ্যাঁ তাই তো আমি ভাবছি, জানো তো, আর থেকে থেকে খালি ভুলে যাচ্ছি পাঁচিটা দেখতে। বয়সের দোষ সব মা। তুমি এক কাজ করো তো, ওই বুড়োটাকে ডাকো, বলো বুড়ো বয়সে ভিন্নতি না করে একটু পাঁচি দেখতে। আমরা সবাই মিলে বসে ডেটটা ফাইনাল করি। তা অগ্নি কখন আসবে? ফোন করেছিল, ফিরছে। আমি বাবা কাকা ওদের ডাকি। রাশি চলে গেল হিরণময় বাবুর ঘরে। পদ্মা অর্ণির গালে হাত বুলিয়ে আদর করে বললেন, আমি কি দেবো তোমায় খুকি? তুমি আমার আদরের নাতনি, কি নেবে বলো? তোমার দাদুর পকেট মেরে অনেক গয়না বানিয়েছিলাম। সেখানে আছে সোনার চুলের কাঁটা, চুলের ফুল, টিকলি, নথ, সোনার কান, ঝুমকো, লহরি হার, আর কত কি। তোমার মাথায় বাবা তো চুল নেই। মায়ের তো মাথা ভর্তি চুল, বাবারও চুল ভালোই ছিল, ইদানিং একটু হালকা হয়ে গেছে। হবেই তো, যা রাখ তোমার বাপের। আগুন তো আগুনই বটে। তুমি বরং সোনার হার নেবে, হ্যাঁ, আর দুটো সোনার দুলবালা গড়িয়ে দেবো। সব গয়না বের করে রাশিকে এবার দেখিয়ে দিও না। অন্বেষণা বোঝে না কিছু, ওকে বললে কি হবে? ওর মাকে তো ভবিষ্যৎ আছে, সব নিয়ে ছেলে খেলা না দিদি। রাশি প্রচন্ড চালাক, দেখলে না কেমন প্রিন্স আর স্বপ্নকে ঘোল খাইয়ে দিল। এটা চালাকি না, এটা বুদ্ধিমানের কাজ বলে। শিয়াল আর বাঘ এক জিনিস নয় রে পাগলি। শোন, তুই কি দিবি রে অর্ণিকে? তোর তো এত পীড়িতের নাতনি এটা। সোনার নুপুর গড়িয়েছি বাবা, আমার সোনামা বলে কথা। এই টিমকে খুব পছন্দ। তুই একটা মহিলা বটে। যা যা যা, চা নিয়ে আয় তো। আজকাল না লবঙ্গ ঘরে কম আর বাইরে থাকছে বেশি। প্রেম করছে আজকাল। অগ্নি আরো বিবেক আর লবঙ্গকে লাই দিক না দিক, যত সব কর্ম ঠেকি আমাকেই যা করতে হবে। কেউ লিকার, কেউ দুধ, কেউ চিনি ছাড়া আমি আর পারি নেব। রেখা কিচেনে চলে গেল। এদিকে বুড়োর দল পাঁজি নিয়ে এসেছে, সবাই মিলে বসলো ডেট দেখতে। 2 সপ্তাহ পর একটা ডেট পেল ওরা। রবিবার পড়ছে। ভালো হলো, ওই দিন হবে মেয়ের অন্নপ্রাশন। অগ্নিও চলে এসেছে এর মধ্যে। ও আজ রাশিকে একটা সারপ্রাইজ দেবে, কিন্তু এরা দল বেঁধে কি করছে এখানে? বাবা, তুমি যদি কয়েকদিন পর ডেট ধরতে বেটার হতো। আসলে আমি একটু ব্যস্ত আছি এখন। অগ্নি হিরণময় বাবুকে বেশ ইতস্তত হয়ে কথাগুলো বলল। হিরণময় বাবু পাঁজির দিকে তাকিয়ে বললেন, কাজ আর কাজ, তোমার এই কাজ আর শেষ হবার নয়। তাই বলে তুমি এটার অন্নপ্রাশন আর পিছিয়ে দেওয়া যায় না। এমন হতে পারে? হতে পারে না। তুমি আলোচনা সভা থেকে আসতে পারো, তুমি বড় লোক হও, আরো 4টা আউটলেট খুলে বসে পড়ো, বুঝলে? আমি আছি তো এদিকে, দেখে নেবো। বাবা তুমি পুরো ব্যাপারটা অন্যরকম ভাবে নিচ্ছ। আমি তোমার থেকে শিখবো না এখন, ঠিক আছে? একদম মাথাটা গেছে এই ছেলেটার। সব সময় টাকা টাকা টাকা, নিকুচি করেছে এমন টাকা। বাবা তুমি না। পরিস্থিতি সামাল দিতে সমাদদার বাবু মাঝখানে কথা বলে উঠলেন, ওহ, কি হচ্ছে কি? আরে বাবা, আরে তোমরা দুজনে একটু চুপ করে যাও না। আগে অগ্নির কাজটা কি শোনা যাক না। এমন করে কেউ এরকম ভাবে বলে নাকি? এমন করে ওকে ব্লেম দিলে হয় নাকি হিরণময়? ওকে চেনো না হে ডাক্তার, চেনো না, মহা জিনিস একখানা। বাবা লবঙ্গ আর বিবেকের বিয়েটা সেরে তারপর অর্ণির অন্নপ্রাশনটা করলে ভালো হতো না? আমি সেটাই ভেবে রেখেছি। আর আমি ডিসিশন নিয়েছি এই সম্প্রতি ঘটনার পর যে আমার ব্যবসা আমি রাশির নামে ট্রান্সফার করে দেবো। সবকিছু করতে 2 সপ্তাহের বেশি সময় লাগবে। তো তাই বলছিলাম তোমাকে। কথাটা শুনে রাশি থ হয়ে গেছে। বিবেক লবঙ্গ বিয়ে করবে ঠিক আছে, কিন্তু অগ্নির জীবনের সবচেয়ে বড় কমফোর্ট জোন যা ওর ব্যবসা, তাকেই রাশির নামে করে দিয়ে রাজা থেকে শূন্য হয়ে যাবে রাতারাতি। তবে কি এই ওর সারপ্রাইজ? ও কি এতদিন এই চিনল রাশিকে? অগ্নিকে পিছনে ফেলে রাশি ব্যবসা টেক ওভার করতে চাইছে, আর একবার রাশিকে জিজ্ঞাসা পর্যন্ত করেনি। ডিসিশন নিয়ে সেটাও সবার সামনে বলে দিল। কেউ কিছু বলার আগে রেখা বেশ ব্যঙ্গস্বরেই বলল, ও মা, তাই বলি আমাদের রাশি তো পিছিয়ে থাকার মেয়ে না। তো শেষ পর্যন্ত সেই অগ্নিকে রাজা থেকে ভিখারি করে নিজে রাজ সিংহাসনটা দখল করলে, হ্যাঁ? এরপর বলবে তুমি বাড়িতে এত লোকজন পছন্দ করছো না, আমাদেরও তখন চলে যেতে হবে। কাকিমা আমি কিছু জানি না এইসব ব্যাপারে। থাক মা থাক, এসব ন্যাকামো করতে লাগবে না। এসব কি ধরনের কথাবার্তা হচ্ছে কাকিমা? আমার বিজনেস আমি কাকে দেবো সেটা সম্পূর্ণ আমার নিজের বিষয়, আর রাশি এখানে এসব জানতো না। না তুমি এসব কেন করবে? মানে কেন তুমি আমাকে বিজনেস দেবে? আমি তোমার ব্যবসায় সাহায্য করতে চেয়েছিলাম, আমি তো বলিনি যে সবকিছু আমার ঘাড়ে চাপিয়ে দাও। এসব কি হচ্ছে? অগ্নি যে ব্যবসা করে তুই পাগল, সেই ব্যবসা রাশির নামে করে দিবি? এত রিয়াক্ট করছো কেন? আমার বা স্ত্রীর যার নামে ব্যবসা থাক না কেন, একই ব্যাপার।
সেটা এক ব্যাপার তোমার মনে হতে পারে, কিন্তু রাশি তো এসব বোঝে না। সে ঘরেই ভালো থাকে, তাকে এই সমস্ত চাপ দেবার কোনো দরকার তো নেই। অগ্নি ওই এই দুধের বাচ্চা কোলে, বড়টা উঁচু ক্লাস হচ্ছে, এখানে ওর প্রয়োজন আছে, আর তোর জায়গায় তুই তো একাই 100 রে। রাশির মনমে মরে যাচ্ছে। অগ্নি এটা কি করলো? ডাক্তার সমাদার বুঝতে পারছেন অগ্নির ডিসিশন নিয়ে একমাত্র হিরণময় বাবু ছাড়া আর কেউ খুশি না। কারণ উনি এখন দু কথা বলতে পারেন, কিন্তু যেহেতু রাশির তরফে উনি, তাতে সত্যি উনি বাইরের লোক, তো কথা না বলাই উচিত। রাশি চায়নি সবাইকে হাতে হাতে দিল। পদ্মা যে বেশ অখুশি সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছে। তাহলে একটা কাজ করি, যে ডেটটা আমি বললাম সেটা ধরেই এগোই। সে বলে গেল আমরা যা ভালো বুঝি তাই করবো। যাই হোক, ওই ডেট ধরেই চলছি আমি, না হলে 3 দিন পরেই ডেট। যাই হোক, 2 দিন আগে পিছিয়ে আর কি। তবে লবঙ্গ আর বিবেকের বিয়ে আগে হলে তার আয়োজনও তো করতে হবে। এরে লবঙ্গ, আমি কি বলি, আমি কি পাত্র দেখেছি? যিনি দেখেছেন তিনি সব বুঝবেন, মানে কাকা বাবু। মন্দির থেকে দিয়ে দেবো বিয়েটা, অর্ণির অন্নপ্রাশন তো আছে, তার আগে আর সময় পাবো না। তাছাড়া লবঙ্গরও তো কেউ নেই। তুই কি চাস লবঙ্গ? আমি বললাম তো, তোমরা যা ভালো বুঝবে। ঠিক আছে, আপনারা ওর বিয়ের ডেটও তাহলে ঠিক করে দিন। আজ বিবেকে ডাকা হোক, আমি একটু আসছি। রাশি চলে গেল দোতলায়। ঝামেলা বাঁধিয়ে তিনি মনে হয় নাক ডাকতে গেলেন। অবসর মানে তো ঘুম তার। আজ ওর হচ্ছে ভালো মতন। রাশিকে এমন অস্বস্তিতে ফেলার জন্য রাশি ভালো মতন দেবে আজ অগ্নিদেব ব্যানার্জিকে। এই যে আগুন বাবু, কোথায় আপনি? আজকে আমি ছাড়বো না আপনাকে। আমাকে সবার সামনে ভ্যাম্প বানিয়ে এখানে এসে ঘুম দেওয়া হচ্ছে। বার করছি আপনার ঘুম আমি। রাশি চিরবির করে চাদর টেনে ফেলে দিল। কিন্তু এ কি, এটা তো বালিশ। অগ্নিদেব কই? রাশি বাথরুম দেখলো না, সেখানেও নেই। অন্য কোনো ঘরে আছে হয়তো। এদিক ওদিক করতে বারান্দায় চোখ গেল তার। বাবু বসে আছেন বারান্দায়। রাশি বারান্দায় চলে এলো। তুমি আমাকে কিন্তু জবাব দিলে না, কেন করলে এমনটা? অগ্নি একটা পাঞ্জাবি পরে দোলনায় ঠেস দিয়ে বসে আছে। পাশে টেবিলে একটা সারিগামা পা কারভা রাখা, একটা কুয়াশা মুড়ে ফেলা বিয়ার ক্যান, সিগারেট। অগ্নি রাশিকে নিজের ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করে চুপ করতে বলল। রাশি ওর পাশে এসে বসে গেল। কি বদমাশ! হ্যাঁ, ওকে অতগুলো বয়স্ক মানুষের সামনে ছোট করে নিজে এখানে বিয়ার সিগারেট নিয়ে গান নিয়ে বসে আছে। পারেও বটে মানুষটা। এত বক করতে শিখেছো তুমি? ছিঁড়ে তুমি পেঁচার হয়ে গেছো ময়না। আমার কিন্তু খুব রাগ হচ্ছে মিস্টার ব্যানার্জি। অগ্নিদেব ওকে একটু জড়িয়ে ধরলো, নাক দিয়ে গালি ঘষলো। আমি জানি আমি কি করছি ম্যাম, আমি এমনি এমনি কিছু করিনি। তুমি আমাকে পেঁচা আর ময়না পাখি বললে। অগ্নি হাসলো। ওর দুই চোখে অসীম প্রেম রাশির প্রতি। রাশি 2 গালে হাত রেখে বলল, আরে রেগে যাচ্ছ কেন বউ? শোনো, বলছি কেন করছি এমনটা। ওদের কথার মাঝেই বেজে উঠলো একটা গান। রাশি আরো রেগে গেল, যেন ইচ্ছে করে গানটা অন করেছে অগ্নি। অগ্নি ভেবাচাকা খেয়ে গেল। এটা অটোমেটিক আপডেট করে গান, আমি কিছু করিনি, বিশ্বাস করো। রাশি ঠিক করে হেসে ফেললো। এই লোকটা না রাগি রাগি থাকে, আসলে একটা বাচ্চা। অগ্নি কারভার সাথে গুনগুন করে উঠল। অগ্নি পাঞ্জাবির মধ্যে মাথা ঢুকিয়ে গলা দিয়ে নিজের মুখ বের করে এনেছে রাশি। মুগ্ধ হয়ে দেখছে অনিন্দ সুন্দর গলায় এই মানুষটাকে। যখন গান করে অসাধারণ লাগে সেই গান শুনতে। আরে পাগলি, পাঞ্জাবি ছিঁড়ে যাবে। এখন কেউ আসবে না, কিছু হবে না। ভর সন্ধ্যায় রোম্যান্স। আমি করলে তো বলতে আমি ইচ্ছা করে এসব করছি। উফ, চুপ করে থাকো, মাথাটা গরম তাওয়া হয়েছিল, একটু শান্ত হয়ে যায়। তুমি বলো কি বলছিলে? অগ্নি পাঞ্জাবিটা খুলে পাশে রেখে রাশিকে নিজের সাথে জড়িয়ে ধরলো। তারপর বলতে শুরু করলো, আসলে যেভাবে ফুড ডিপার্টমেন্টের কেস হয়েছিল তাতে অবশ্য 2জন অপরাধী ধরা পড়ে গেলেও ব্যবসার একটা বদনাম হয়। এখন যদি মালিকানার নাম পরিবর্তন করি আর সেটা মহিলার নামে হয়, তো ডার্ক চকলেটের জন্য বেটার অপশন হচ্ছে। আর আমি বা তুমি যেই থাকবে একই বিষয়, তোমাকে কাগজপত্র একটু সই করতে হবে। আর কি করবে? আমি তো বলছি না তুমি আউটলেট দেখো, তুমি বাড়িতেই থাকো। সন্ধ্যায় একবার যাবে বিবেকের সাথে, আমার সাথে ফিরবে। অর্নি একটু বড় হলে তারপর দেখবে বাকিটা। আর আমি বিজনেসের এই নাম চেঞ্জ করছি কারণ আমার নামে প্রপার্টির পরিমাণ অনেকটা বেড়ে গেছে। দুবাইতে আমি ডিলটা ফাইনাল করে ফেলেছি। বুঝতেই পারছো, ওখানে একটা রেস্টুরেন্ট চেইন থাকা মানে আমার উপর নজর থাকবে বহু চোখের। এই ব্যবসা আমার জীবন, আর তাকে আমি আমার জানের হাতে তুলে দিলাম। সেফ থাকবে একদম। রিভো আর অর্নি নিজেদের ক্যারিয়ার বানাক। প্রপার্টির ছোট থেকে ওদের নামে থাকলে সেটা ওদের মধ্যে অন্যরকম একটা প্রভাব ফেলতে পারে, খারাপ প্রভাব, বুঝলে মিসেস ব্যানার্জি? আর আমার সম্পত্তি আমি কার নামেই বা করবো বলো? আচ্ছা ঠিক আছে, কিন্তু কাকিমাকে তো জানো এমনিই খাপ্পা হয়ে থাকে, তাতে আবার মায়েরও খারাপ লেগেছে। 2 দিন আগে এসে আর ডার্ক চকলেটের মালিক হয়ে যাচ্ছি আমি এখন। শুভ নেই, কিন্তু রাধা তো আছে, ওর জন্য কিছুই নেই। আতিল মার্কা কথা আমাকে কেউ বলবে না। ওসব গুনগুন তোমাকে করতে পারে। ডার্ক চকলেট একমাত্র আমার অর্জিত সম্পদ, এটা পিতৃপুরুষের সম্পদ না। কাকিমার তো কথা বলার কোনো হক নেই। আর মা কি হিসেবে তার সন্তানদের মধ্যে ভাগ করতে বলবে? আমি তো বাবার কাছে টাকা নিয়ে এসব করিনি। কেউ বলতে পারবে না আমার সম্পত্তি আমি আমার স্ত্রীকে এড়িয়ে অন্য কাউকে দেবো। তাছাড়া এই পুরো পরিবার, রাধার পরিবার, সবকিছু আমিই তো দেখছি। মাসে সব মিলিয়ে পরিবারের জন্য আমার লক্ষাধিক টাকা খরচ হয়। আমি কখনো কাউকে কোনো অভাব বুঝতে দিইনি। তাই বলে আমি আমার স্ত্রীকে কেউ ডমিনেট করবে সেটাও মেনে নেব না। কেউ কিছু বললে সোজা বলে দেবে, অগ্নিদেব ব্যানার্জি তোমার আর তার অফিসিয়াল সবকিছু তোমার। বেশ,
আমাকে যা বললে বলেছো, আর কাউকে কিছু বলো না। তো হাই তোমার, মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলতে নেই, ভগবান পাপ দেন, বুঝলে? তুমি যে সবসময় আমাকে কষ্ট দাও, তা কি তোমাকে ভগবান পাপ দেয় না? আমি আবার কি করলাম? এই সুন্দর মুহূর্ত, তুমি আর আমি একসাথে একান্তে একটু স্বামীকে কোলে শুয়ে মাথা টিপে দেয়, তা নয় সারাদিন দিদিমণিগিরি করে যাচ্ছে। তুমি রিভুর দিদিমণি হয়ে এই বাড়িতে এসে এখন দেখছি আমার দিদিমণি হয়ে গেছো। ওলে বাবা, আমার বুড়ো ছাত্র বুঝে অভিমান করেছে। এসো, আজ সব অভিমান ভাঙিয়ে দেবো। শুধু একটু এই লাল তরলটা রেখে দাও, ওটাই তোমার একটা বাজে গুণ, জানো তো? রাশি কিচেনে তাড়াতাড়ি করে রিভুর জন্য ব্রেকফাস্ট রেডি করছে। খেয়ে দিয়ে সে স্কুলে যাবে, আর টিফিনও নিয়ে যাবে। রানের দাদা এসেছিলেন, কিন্তু রাশির ওকে দেখে মনে হয় একটু যেন অসুস্থ। জিজ্ঞাসা করতে জানতে পারে দাদার পেটে ব্যথা। রাশি বলে সে ম্যানেজ করে নেবে, আজ দাদার ছুটি, রেস্ট নেবেন উনি। রান্নার লোক চলে যায়। এদিকে রাশি জানতে পারে লবঙ্গ আজ বিবেকের সাথে প্রি ওয়েডিং ফটোশুট করতে যাবে। অগ্নি বিছানায় বসে মেথির জল খেতে খেতে কথাটা বললো রাশিকে। রাশি গিয়েছিল কর্তামশাইকে মর্নিং ড্রিঙ্ক দিতে। অগ্নির কথা শুনে রাশি আর কিছু বলে না, যাক না মেয়েটা একটু আনন্দ করুক। সেই থেকে রাশি দৌড়েই যাচ্ছে। ওটস খাচ্ছে আজ রিভু, টিফিনে নিয়ে যাবে পাস্তা। সমস্ত কিছু রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে রাশি মেয়ের কান্নার আওয়াজ পেল, মানে অর্ণির ঘুম ভেঙেছে। এদিকে ঘড়িতে তখন 7:30। সবাই জল খাবার খাবে, অগ্নি রেডি হবে। এরপর আবার আজ বুধবার, তো আজ পরোটা আর পনির হওয়ার কথা। এখন খেতে আছে 7-8 জন মানুষ। আটা রেখে রাশি দৌড় দিল মেয়ের কাছে। অগ্নি উঠে মেয়েকে কোলে নিয়ে ভোলাচ্ছে। রাশি যেতেই অগ্নি ওকে থমকালো। রিভু চলে গেছে, তাও কোথায় থাকো তুমি? মেয়ে জেগেই কান্না চলেছে, দুধ রেডি করে দাও, আমি খাইয়ে দেবো। আমি বোতল রেডি করে দিচ্ছি, প্লিজ তুমি আজকে একটু ওকে খাইয়ে দাও, আর তারপর বাবার কাছে দিয়ে নিচে চলে যাও। হ্যাঁ, আমার না আজ খুব তাড়া আছে। কিসের তারা? আর এই যে এবার ইনি মা চিন্তা শিখেছেন, এই দেখো তোমার দিকে তাকিয়ে আছে, ঠোঁট ফোলাচ্ছে মেয়ে। বেটো, বাবার কোলে থাকো সোনা, এবার তো সারাদিন বাবাকে পাবে না বলো। মা আছে তো, থাকো আজকে বাবার কাছে একটু থাকো। দুধ রেডি করে বোতল দিয়ে রাশি নিচে দৌড় দিল। অর্ণি মা চলে যেতে আবারও চিৎকার জুড়ে দিল। অগ্নি ওকে বারান্দায় নিয়ে গিয়ে পাখি দেখানোর চেষ্টা করলো, কিন্তু ডাল গলছে না। এসব বুঝতে শেখেনি এখনো অর্ণি, তার এখন মায়ের নেশা হয়েছে। অগ্নি ওকে কোলে রেখে মুখে বোতল ধরলো, মেয়েকে শান্ত করতে চাইলো অগ্নি। দুধ পেটে যেতে একটু সময়ের জন্য চুপ করলো অগ্নি। ঘড়িতে 8টা বেজে গেছে। অগ্নির আজ মিটিং আছে। নিজেকে সে নিজে বলল, হ্যাঁ, আর 5 বছর পর 50 হবে, হাফ সেঞ্চুরি একদম। এখন কি এসব আর পোষায়? দুধের বাচ্চা আর একটা চুলবুলে বউ, কে জানতো বিয়ে করতেই হয়, না হলে মানুষ আর মানুষ থাকে না। আজ তো জানোয়ার তৈরি হয়। সেই কত দেরি হয়ে গেল, সবকিছু আগে করলেই ভালো হতো। না 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 না, কাঁদে না অর্ণি, কাঁদে না কাঁদে না কাঁদে না, তুমি খাও। তোমার তো আরো অনেক খাবারের আয়োজন হচ্ছে, মুখে ভাত পড়লেই কত কি ভালো মন্দ খাবে। বাবা, কোমরটা বেঁকে যাবে আমার এই মেয়েকে সমানে তুলিয়ে যেতে যেতে। অগ্নি, এতেই ক্লান্ত হয়ে পড়লে বাবা? এখনো কত বাকি? ডাক্তার সমাদারের গলা পেয়ে অগ্নির সামনে তাকালো। আরে কাকা বাবু, বসুন বসুন। এই যে মেয়েটা খুব দুষ্টু হয়েছে আর কি, খাচ্ছে না, বোতলের নিপেল চিবিয়ে খাচ্ছে খালি। অগ্নির সামনে থাকা সোফায় বসলো। দাঁড়াতে আসবে তো, তাই এমন করে এখন সবাই। আচ্ছা, ওকে নিয়ে কানের সমস্যাটা কি হলো? না, ঠিক আছে সবকিছু, ইনফেকশন ছিল একটু। আচ্ছা বাবা, যেটা বলতে এলাম, আসলে আমি তোমাদের বাড়িতে এসে এসে সবাই আমাকে এতটা আপন করে নিয়েছে যে মাঝে মাঝে মনে হয় এটাই আমার বাড়ি, এটাই আমার পরিবার, এখানেই আমার বন্ধু নীলকান্তর স্মৃতি। হ্যাঁ, এতে তো কোনো সন্দেহ নেই, আপনি তো আমাদের পরিবারেরই অংশ। কেন, কিছু হয়েছে? মানে কেউ কিছু বলেছে? আহা বাবা, উত্তেজিত হো না, সবকিছু ঠিক আছে। আসলে আমি রাশির জন্য উপযাচক হয়ে তোমার কাছে বলতে এসেছি। মানে তুমি তো ওকে যথাযোগ্য মর্যাদা দিয়েছো, মানে অর্ধাঙ্গিনী হিসেবে। মাঝে মাঝে রাতে বেলা ভাবি, আমার মেয়েটার এত সুখ লেখা ছিল কপালে, যদি নীলকান্ত এই ব্যাপারে সুখী হতে পেরেছিল তোমাকে জামাই হিসেবে পেয়ে। তোমার পরিবারও ওকে ভালোবাসে, কিন্তু একটা কথা হলো, রাশি কিন্তু কোথাও না কোথাও অবহেলিত। এই বাড়ি কিন্তু তাকে নিয়ে সম্পূর্ণ তুষ্ট না। অগ্নি ভ্রু কুঁচকায়। কি ব্যাপার বলুন তো? রান্নাঘরে যাও, দেখতে পাবে এতগুলো লোকের রান্না সে করছে। বেয়ান না হয় অসুস্থ থাকেন, ছোট বেয়ান তো সুস্থ, বসেই আছেন। তাছাড়া তোমার টাকার অভাব কি? তারপর কেন রান্নার লোক অসুস্থ হলে সব দায় একা রাশির? ও বাড়ির বউ মানে কি ওকে সবকিছু করতে হবে? একটা দুধের শিশু কিনতে যাচ্ছে, সে স্বাভাবিকভাবেই সকালে উঠে মায়ের কোলে উঠতে চাইবে। রাশিকে এমন অবহেলা কেন দেওয়া হলো? তুমি প্রপার্টি ওর নামে করবে জেনেই কি এমন আচরণ হচ্ছে ওর সাথে? মানে আমি ওকে সাহায্য করতে গেলাম, ও দিল না করতে, আমিও কুণ্ঠিত বোধ করলাম, বেশি জোর করলাম না। যতই হোক আমি তো অতিথি, তাতে আমি আবার অব্রাহ্মণ। তোমাদের কিচেনে অবাধ যাতায়াত আমার নাও থাকতে পারে। রাশি তো বিবাহিত হয়ে এসেছে, সে এখন তোমার স্ত্রী, সে তোমার রান্নাঘরে গেলে দোষ নেই। কাকাবাবু, কি বলছেন আপনি এসব? মানে আপনি আমাদের পরিবারের অংশ, আর রাশি
একা কাজ করছে, এই জন্য মেয়ে ফেলে চলে গেল। লবঙ্গ নেই আজ, রানার দাদা আসেনি নাকি? বাকি তো দুটো ঠিকে কাজের লোক আছে, তাহলে রাশি একা একা কি জানে? মাঝে মাঝে একটু এদিক ওদিক তাকিয়ে দেখো, না হলে ও মেয়ে একা জ্বলে পড়ে গেলেও সে আজ তুমি পর্যন্ত কিন্তু পৌঁছতে দেবে না ও। ডাক্তার সমাধার চলে গেলেন। অগ্নি কিচেনে গিয়ে দেখলো এত এত পরোটা বানিয়েছে রাশি। সবাইকে খাবার দিয়ে আসছে একদিকে, আর অন্যদিকে দৌড়ে দৌড়ে এসে পরোটা বানাচ্ছে। অগ্নি বিরক্ত হয়ে রাশিকে বলল, তুমি এখানে, এদিকে আমার মেয়ে কাঁদছে। রাশি বুকা হাসি দিল, এই যে এই যে হয়ে গেছে, তুমি খেতে বসো, আমি তোমাকে দিয়ে দেবো, তারপর অনেকে নেবো। সেটা চোখ মুখের অবস্থা কি? তুমি বাড়ির বউ নাকি? নারী, এক নামে কামিনী, এক নামে কন্যা, এক নামে ঝি, তো আমি তো সবকিছুই। অগ্নি দেখছে রাশি কিভাবে একা হাতে খাবার রেডি করছে। কাকা ডাকছে, রাশি একটা পরোটা দাও। রাশি সাড়া দিচ্ছে, এক্ষুনি যাচ্ছি। অগ্নি পনিরের তরকারি চামচে করে নিয়ে মুখে দিল একটু। স্বাদের মাথা মুন্ডু কিছুই নেই, না নুন, না ঝাল, না রং, তবে চেষ্টাটা পুরো আছে। পরোটা একটা দিয়ে আবারও ফিরে এলো রাশি। অগ্নি একটা পরোটা বানাচ্ছে, মেসি করে দিয়েছে রান্নাঘরটা রাশি। কিন্তু না, এখন আর বকবে না অগ্নি কিচেন মেসি করার জন্য, ওর চেষ্টাটা সবচেয়ে আগে। তুমি কি করছো? যাও, লেট হচ্ছে তো অফিসে, আমি খেতে দিচ্ছি। জানি এই রান্নাটা ভালো হচ্ছে না, কি করবো বলো? অগ্নি রাশির হাতটা ধরলো, তুমি খাইয়ে দিও, অমৃত লাগবে। জানি বলাটা অন্যায়, এত কাজ, তাতে আবার এই বুড়ো ছেলেকে খাইয়ে দেওয়া। বেশ তো, খাইয়ে দেবো, এদের সেরে ফেলি আগে, তারপর। পরোটা ভাজতে ভাজতে হাতের মধ্যে একবার ছ্যাঁকাও লেগে গেছে রাশির। আউচ! কি হলো রাশি? ছ্যাঁকা লেগে গেল, চলছে। অগ্নি ওর হাতটা চেপে ধরে বেসিনের সামনে নিয়ে গেল, লাল হয়ে গেছে হাতটা। ওকে বেসিনে বসিয়ে দিয়ে অগ্নি বলল, আর কিছু না, কোনো দরকার নেই খাবার বানানোর, আমি অর্ডার দিয়ে দেবো দুপুরের লাঞ্চ। কিছু এমন হয়নি, আমি পারবো। এর মধ্যে রেখা কিচেনে রাশিকে বলতে বলতেই ঢুকলো, কি গো মেয়ে, কখন থেকে বসে আছি তাও পরোটা? কি ব্যাপার কাকিমা, ওর হাতে ছ্যাঁকা লেগে গেল? রাশি একা করে যাচ্ছে সবকিছু, তোমরা অর্ডার করে যাচ্ছ যে বড়, হ্যাঁ? একটা দুধের বাচ্চা ওর, এমন করে তোমাদের একবার মনে হচ্ছে না যে ওর সাথে তোমরা খারাপ ব্যবহার করছো? কি হাতে লাগালে বাচ্চা? একদিন রান্না করতে গিয়ে কি হাল, হ্যাঁ? তাও বাচ্চা বউ না, যথেষ্ট বয়সে বিয়ে হয়েছে, এমন না যে বড় লোকের বেটি, কাজ করে তো খেয়ে চলে বাবা। কাকিমা, এটা কি ধরনের কথাবার্তা? ও কাকিমা, তুমি এই ক্যাসারোলটা নিয়ে যাও, এতে যা আছে আশা করছি হয়ে যাবে, আমি ওকে একটু খেতে দিই। ওরে দেখ, তোর বউ জানে সব, হ্যাঁ? তুই বেশি বলিস না তো কথা। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, যাও তুমি। নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকার যন্ত্রণা খুব ভালোভাবে বুঝতে পারি আজ। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে ভাবলেই নিজেকে দুটো চড় দিতে ইচ্ছা করছে আমার। কি করে করলাম এটা আমি? কেন নিজের স্বার্থপর পরিবারকে একটা পুতুল এনে দেওয়ার মতন করে তোমায় এনে দিলাম? কিছুক্ষণ আগে কাকিমার বলা কথাগুলো মনে পড়লে না খারাপ লাগছে। কি করা উচিত এখন আমার রাশি? কাকিমাকে তো এত বড় বড় কথা বলে এলাম, কিন্তু কাকিমা তো সত্যি যেটা বলেছে সেটা ভুল না। ওদের এই ধারণাটা আমি দিয়েছি একদিন। না 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 না, তোমার জায়গা আমি এই বাড়িতে আজও প্রতিষ্ঠিত করতে পারিনি। আমার না সব কেমন জানি জটলা বাকিয়ে যাচ্ছে, কিন্তু একটা কিনারায় তো আমায় পৌঁছতেই হবে। এরকম দ্বিধার মধ্যে আমি তো আর থাকতে পারছি না। এই দুধ কমপ্লেক্স খেয়ে অফিস যাও, আমার না এই সমস্ত কথা ভালো লাগে না। কি ছাতার মাথা বলছো তুমি? কাকিমার কথা ধরো না তো, কাকিমা আমাকে খুব ভালোবাসে। অগ্নি রাশিকে জড়িয়ে ধরলো নিজের সাথে, তারপর রাশির কানে ফিস ফিস করলো, হ্যাঁ তো কাকিমা খুব ভালোবাসে তোমায়, আমি তো শুধু ভালোবাসি না, তাই না? আমি খেয়ে নেবো বাইরে, আর হ্যাঁ, রান্না করো না, আমি লাঞ্চ পাঠিয়ে দেবো। মেয়ের কাছে থাকো, আমি পেপার রেডি করছি, তুমি এরপর অফিসিয়াল মালিক হবে, তখন কাকিমাকে আমি উত্তরটা দিব। আমি না বলেছি, আমি যেন এই সমস্ত পাগলামি করতে না দেখি তোমায়। যাও তুমি, আমি খেতে দিচ্ছি, বাইরে খেতে হবে না। আর অনেক ওই ডাক্তার কাকুর কাছে আমি একবার ভেবেছিলাম তুমি হবে অফিসিয়াল মালিক, নিজের স্বার্থেই এই কাজটা আমি করেছিলাম। এখন এই বাড়ির অবস্থা দেখে সেই ডিসিশন আরো পাক্কা হলো। এই লোকটাকে নিয়ে না আমি আর পারবো না, মাথা খারাপ হয়ে গেল আমার। অগ্নি চলে গেল কিচেন থেকে। রাশি মনে মনে ভাবছে, এমনি মা কাকিমা একটু ক্ষুব্ধ, এরপর যদি অগ্নি এসব ব্যবসার কাগজ করে তো রাশির জন্য তো সবকিছু আরো টাফ হয়ে যাবে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। ডার্ক চকলেট থেকে ফিরে সোজা পদ্মার কাছে এলো অগ্নি। ওর হাতে কোম্পানির মালিকানা চেঞ্জের কাগজ। একটু আগেই খবর এসেছে রিনি মারা গেছে। সন্তান জন্ম দেবার সময় সে মারা গেছে। কার্ডিয়াক অ্যারেস্ট মৃত্যুর কারণ। হার্টে ফুটো ছিল জানা গেছে, বাচ্চাটাও বাঁচেনি। অভিলাষ কল করে খবর দিয়েছে। রাশি খুব কানাকাটি শুরু করেছে খবরটা পেয়ে। রাতুল আর রাধা আছে ওর কাছে।
এখন হঠাৎ করে না তো রাশিকে নিয়ে আমেরিকা যাওয়া সম্ভব, আর না রিনির দেহ অভি এদেশে আনতে পারবে। হয়তো ওর আনার ইচ্ছাও নেই, সেটা জানিয়েও দিয়েছে অভি। যাই হোক, পরিস্থিতি খুবই জটিল, রাশি খুব ভেঙে পড়েছে, বোন নেই এটাই মানতে পারছে না। অগ্নি কিন্তু মনে হয় এই দিনটা দেখতে হচ্ছে শুধুমাত্র অভিরাজের কারণে। ওর দায়িত্ব জ্ঞান নেই, ও রিনিকে কোনোদিন ভালোবাসেনি, কোনোদিন রাশির জায়গা দিতে পারেনি। হয়তো বাধ্য হয়ে সম্পর্ক মেনে নিলেও কেয়ার করতো না একদম, না হলে হার্ট ফুটও সেটা সে জানতে পারলো না। না জেনেও রিস্ক নিয়েছিল বাবা হবার আকাঙ্ক্ষায়। যাই হোক, মায়ের সাথে একবার কথা বলবে অগ্নি। সবকিছু রাশির নামে কেন করেছে মাকে একবার বলবে সে, কৈফিয়ত না। আসলে সন্তান হিসেবে এখনো মায়ের কাছে সবকিছু শেয়ার করার আকাঙ্ক্ষা অগ্নি এই কাজটা করবে। আজ এখন এসব কথা বলার সময় হয়তো না, কিন্তু রাশির কাছে এখন যেতে চাইছে না অগ্নি। ও কান্নাকাটি করবে এটাই মানা যায় না। হয়তো অন্য কেউ বলবে অগ্নি খুব অদ্ভুত মানুষ, কিন্তু অগ্নি এমনি। রিনির মৃত্যু কাম্য ছিল না, কিন্তু সত্যি বলতে অগ্নির তেমন কোনো ফিলিংসও নেই। রিনির আচরণ ভুলতে পারেনি কোনোদিনই অগ্নি, তবে রাগটা হচ্ছে ওর অভির উপর। কাণ্ডজ্ঞান নেই ছেলেটার। এখন মরা কান্না করে কি হবে? স্পাইনলেস একটা ছেলে। পদ্মা রাশির কান্নাকাটি দেখে এমনি অস্থির হয়ে আছে। নাতনিকে বিছানায় শুয়ে দিয়ে পানির ডাবর নিয়ে বসে আছে পদ্মা। রেখা গেছে রাশিকে একটু জল খাওয়াতে, সমানে কান্নাকাটি করে চলেছে সে। কে জানতো মেয়েটা মরে যাবে এমন করে? কত সাজগোজ, কত আত্ম অভিমান ছিল মেয়েটার মধ্যে। রাশির জীবন থেকে গত কয়েক বছরে আপনজনরা যেন ধীরে ধীরে করে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভেঙে পড়বেই সে। পান খেয়ে একটু দুধ গুলে খাইয়ে দিল বাচ্চাটাকে। রাশির এখন কোনো দিকেই খেয়াল নেই। এমন মেয়েকে আবার ব্যবসা দিতে চায় অগ্নি। স্ত্রীর ভালোবাসায় পাগল হয়ে উঠেছে ছেলেটা। মধ্যবয়সে বিয়ে করে একদম বউকে চোখে হারাচ্ছে সে। মা, ভেতরে আসবো? অগ্নির গলা পেয়ে পদ্মা দরজার দিকে তাকালো। পানি খয়ের দিতে দিতে বলল, মায়ের ঘরে আসতে অনুমতি লাগে না, ভিতরে আয়। খবর তো শুনেছিস, বৌমার কাছে যাসনি? অগ্নি এসে মায়ের সামনে একা আরাম কেদারায় বসে গেল। পদ্মা ইশারায় আবার জিজ্ঞাসা করলো অগ্নি রাশির সাথে দেখা করেছে কিনা। অগ্নি মেয়ের দিকে তাকিয়ে বলল, জানো তো আমি কান্নাকাটি সহ্য করতে পারি না, তাই যাইনি এখনো। ইনফ্যাক্ট কলও করিনি খবরটা পেয়ে। আশ্চর্য মানুষ তো, বিপদের সময় মন খারাপের সময় স্ত্রীর পাশে থাকতে হবে না? আমার প্রেশার হাই হয়ে যাবে মা, তুমি তো জানো, সেই জন্য এখানে এলাম। অর্নি খেয়েছো তো? দেবো এবার খেতে। দুপুর থেকে মায়ের কোল পাইনি, মায়ের দুধ পাইনি। ছোটর কাছে ছিল, ছোট গেছে রাশিকে দেখতে, আমাকে তাই দিয়ে গেল। তোর বাবা জানিস তো কেমন যেন চুপ করে গেছে। যতই হোক কাঁচা বয়সে মেয়েটার জীবনটা চলে গেল। তুই হাতে এগুলো কি নিয়ে এলি বলতো? প্রপার্টি ট্রান্সফার পেপার রেডি ছিল, নিয়ে এলাম। এখন তো পরিস্থিতি খারাপ, কথা বলা যায় না এসব নিয়ে। কিন্তু মা, তুমি মনে হয় আমার ডিসিশনে খুশি না। দেখ, সবকিছুই তোর, বাপের সম্পদ তো আর না। কিন্তু তাও মা, আমি তোর ভালো চাই, সেই কারণেই বলছি। রাশি একটা সাধারণ মেয়ে, একদম ওই রেগুলার একটা পড়াশোনা, বিশেষ কোনো ডিগ্রিও নেই, বাইরে কাজ করার অভিজ্ঞতাও নেই, রান্না করে ওরে বাবা রে বাবা, সেসব তো মুখে তোলাও যায় না। ও মেয়েটা খুব ভালো, নিজের সবটা নিয়ে চেষ্টা করে, কিন্তু ওর যোগ্যতা নেই রে ডার্ক চকলেটের মালকিন হবার। তোর সম্পদ মানেই তো ওর সম্পদ, কিন্তু তুই সবকিছু ওর নামে করলে আগামী দিনে যদি তোকে ঠকতে হয়, মায়ের মন তো, তাই অনেক কিছু ভেবে ফেলে আর কি। কি বলছো মা? রাশি আমাকে ঠকাবে? কার জন্য? অভিরাজ কিন্তু রাশির প্রথম। এতদিন অভি রিনির স্বামী ছিল, এখন রিনি চলে গেছে, মানে এটা কি হতেই পারে এরপর আবার অভি রাশির দিকে মন দেবে। রাশিও অভির এই একা হয়ে যাওয়াতে ওকে এমন কিছু বলবে না, তাই না? সময় দিতে চাইবে, তো ঈশ্বর না করুক আবার তেমন কিছু হয় বাবা। কিন্তু কাল যদি অভির হাতও ধরতে চায়, তুই কিন্তু তখন মাঝ থেকে সব হারাবি। মা, তুমি তোমার জায়গা থেকে কতটা বলছো, হ্যাঁ এটাই তোমার দাবি, কিন্তু না মা, তুমি অন্যভাবে কতটা বলছো। রাশির প্রথম প্রেম আমি, অভি কোনোদিন ওর প্রেম ছিল না, আর রাশি আমার, এতে কোনো সন্দেহ নেই। অভিকে হয়তো মেন্টাল সাপোর্ট দিতেই পারে রাশি, দেয়া উচিত এখন যে কারো, তবে সে নিজের মর্যাদা খুব ভালো করেই জানে। হ্যাঁ, রাশি ভালো রান্না করে না, তবে ওই যে চেষ্টা করে, ওটাই সবচেয়ে বড় শক্তি ওর। চেষ্টা করলে সব পাওয়া যায়। না, আমি ওর কাছে যাই, আমার খারাপ লাগবে বলে পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু না, ওর পাশে আমার থাকাটা দরকার এখন, উচিত, আর আমি সেটা থাকবো। অগ্নিদেব, অগ্নিদেব তুমি এসেছো? দেখো না কি সর্বনাশ করে গেছে আমার বোনটা। রাশি অগ্নিকে দেখেই ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। কাছে ভাই আছে, রাধা আছে, সেসব হুঁশ নেই। অগ্নি ওর মাথায় হাত দিল। তুমি কি দেখে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছ? প্লিজ শান্ত হয়ে যাও, আমি শুনলাম তো সব। কি করবে বলো? ভাগ্যের উপর কার হাত আছে? আমার বাবা, মা, বোন সব চলে গেল। আমার জীবনে আমার সব পুরনো সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে। জল খাও রাশি, এমন করে কেঁদে গেলে অসুস্থ হয়ে যাবে। এই না, জল খাও। বাবা কি জেদ মেয়ে, তখন থেকে মুখে ফেনা উঠে গেল বলে বলে কিছুতেই খাবে না। ওকে এটি বলতে একটু জলটা খেতে, একভাবে খেতে যাচ্ছে। ওরা তো বাচ্চাটা এখন ছোট নাকি, শরীরটা খুব ভালো আছে, এমন করে অসুস্থ হয়ে গেলে বাচ্চাটা কি হবে? রিনি তো সুস্থ, শক্ত মেয়ে, তবু যে কি করে কি হলো সেটাই তো বুঝতে পারছি না। অগ্নি কাকিমার হাত থেকে জলটা নিয়ে নিল। আমি একা থাকি ওর সাথে, তোমরা এখন যাও। আর কাকিমা অর্নিলকে একটু পরেই পাঠিয়ে দিও, হ্যাঁ, লবঙ্গকে দিয়ে। বেশ, পাঠিয়ে দেবো। এখন নিজের বউকে একটু সামলে তো। আর রাধা রাতুলকে নিয়ে তোর ঘরে যা,
আমি একটু খাবার পাঠাচ্ছি ঘরে, ওকে খাওয়া তুই। বাবা রাতুল, কেড়ে কেড়ে কি হবে? না দুম করে আমেরিকা দৌড়ে যেতে পারবে তুমি, আর না অভিরাজ বডিটা আনবে। একটু শক্ত হতে হবে তো এখন। অগ্নি রাতুলের দিকে দেখলো। রাতুলের টিয়া পাখির মতো নাক লাল হয়ে গেছে। কেঁদে কেঁদে দুই ভাই বোনের অবস্থা খুবই খারাপ। এদিকে সেন বাড়ির দুই ভাই বোন কেঁদে যাচ্ছে, আর ব্যানার্জি বাড়ির দুই ভাই বোন ওদের শান্ত করছে। বলেছিলাম পাসপোর্ট বানা, এখন যেতে পারতে তো। কি করবো বলো, চলো ঘরে চলো। অভির সাথে আমি কথা বলছি। যদিও রিনিকে এক দেশ থেকে আরেক দেশে আনা অনেক সমস্যার ব্যাপার, তাও আমি কথা বলছি। রাতুল, তুমি টেনশন করো না, টেক রেস্ট। রাধা, রাতুল আর রেখা চলে যেতে অগ্নি দরজা বন্ধ করে দিল। রাশির কাছে এসে বসলো। পাশে পড়ে থাকা এসির রিমোট নিয়ে এসি অন করলো অগ্নি। এই গরমে কেঁদে যাচ্ছে, এদিকে এসি বন্ধ, আর ঘেমে একাকার হয়ে গেছে রাশি। আমি আমার বোনকে আর দেখতে পাবো না। বলো না, বলো না, কোনোদিনও দেখতে পাবো না। কালো কথা বললো আমার সাথে, আর আজও নেই। আমি না এটা মানতে পারছি না। অগ্নি রাশির কাছ থেকে উঠে গেল, কোনো উত্তর দিল না। একটা কাফতান হাতে করে নিয়ে এলো, তারপর রাশির জামাটা মাথায় গলিয়ে খুলতে লাগলো। কি করছো তুমি? বলো না, বলো না প্লিজ। অভিকে যেন বলো না, রিনিকে যেন নিয়ে আসে। কি করছো? আমাকে ছাড়ো না। অগ্নি রাশির জামা খুলে দিল, তারপর ফ্রেশ জামাটা ওর হাতে দিয়ে বলল, এটা পরে নাও, একটু শান্ত হয়ে যাও। আমি অভিকে কল করছি। আর হ্যাঁ, অভি তোমায় কি বলেছে বলো তো একবার আমাকে। না মানে, রেনির মৃত্যুর কারণটা কি? ও আমেরিকাতে আছে, চিকিৎসাবিদ্যা অনেক ডেভেলপ ওখানকার। কি করে একটা মানুষ বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেল, যেখানে ওর নাকি সব রিপোর্ট ভালো ছিল। ও আমাকে দুদিন আগেই কল করে বলেছিল, অগ্নিদা আর তো দেরি নেই বেশি, বাচ্চা হয়ে গেলেই যাচ্ছি। অর্নির মুখে ভাতে আমি থাকবো, তার সব রিপোর্ট ভালো, কোনো সমস্যা হবে না। সেই মেয়ে মারা গেল কি করে? আজ সি সেকশন হয়েছিল না নর্মাল ডেলিভারি? পড়ে গিয়েছিল সকালে ও বাথরুমে। ও ডেট দিয়েছিল দুদিন পর, পরে যেতে হসপিটালে নিয়ে যায় অভি, আর ওরা ওখানে বলে ডেট। আমি যে শুনলাম বাচ্চার জন্ম নিতে গিয়ে হার্ট অ্যাটাক হয়েছে, বাচ্চাও জন্মের পর মারা গেছে। কোনটা সত্যি তাহলে? না রাশি, পুরোটা কনফিউজ করছে আমাকে। অভি ওখানে একা, আমি ওকে বলছি আমি যাচ্ছি, রিনিকে নিয়ে ফিরবো আমরা। ওর শাশুড়ি গিয়েছিল তো গত সপ্তাহে। আসলে ওদের সাথে সম্পর্ক সূত্রে গেছে, তো ওর শাশুড়ি গিয়েছিল, উনিও আছেন এখানে। অগ্নির ভ্রু মুছে গেল। মনে পড়ছে অভি মাকে, ভীষণ দজ্জাল মহিলা, ভীষণ অপমান করেছিল রাশিকে। দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল রাশির। সে রাতে ওই বাড়ি থেকে ফিরে রাশি বেপরোয়া হয়ে অগ্নিকে বলেছিল সে রাজি অগ্নির কাছে আসতে, কোনো বাধা নেই। ওই মহিলা আবার রিনি অভির জীবনে ঢুকেছে। কই, রিনি বলেনি তো অগ্নিকে সেদিন? এত কথা বললো কিন্তু এটা বললো না। না না, জানতেই হবে আসল ঘটনা কি। ও পড়ে গেল না হার্ট অ্যাটাক হলো? পড়লে এমন করে পড়লো কি করে? অভিকে জবাব দিতেই হবে। রাশিকে যে ঘটনা কষ্ট দেয় তার গোড়া পর্যন্ত যাবে অগ্নি। রাশি অগ্নির বুকে মুখ গুজে শুয়ে আছে, এখন ওর চোখ দিয়ে জল পড়ছে, অগ্নির জামা ভিজে যাচ্ছে। রিনির বডি দেশে নিজের সোর্স লাগিয়ে ফিরিয়ে এনেছে অগ্নি। অভিকে সেদিন রাতেই কল করে ক্রিমিশন করতে মানা করে দেয় সে। যদিও অভি বারবার বলেছিল বেকার মৃতদেহ নিয়ে টানা হ্যাঁচড়া করে লাভ নেই। অগ্নি বলে রাশি আর রাতুলের পুরো অধিকার আছে রিনিকে শেষ দেখার। তো অগ্নি রিনিকে নিয়ে আসবে দেশে, এখানেই তার সৎকার হবে। অভি জানায় তার চাকরিটা চলে গেছে কয়েকদিন আগে, মা এসেছিল ওদের নিয়ে যেতেই। এর মধ্যেই এমন ঘটনা। তো অভির পক্ষে এতটা খরচ করে এখন দেহ ভারতে নিয়ে যাওয়া সম্ভব নয়, আর সে নিজেও আসতে পারবে না আমেরিকা থেকে। একটা কেস তার নামে হয়েছে তার চাকরির জায়গা থেকেই। কোন একটা দুর্ঘটনার জন্য অভিকে দায়ী করে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এখন তাকে আইন অনুমতি না দিলে সে আমেরিকা ছেড়ে বাইরে কোথাও যেতে পারবে না। সব মিটতে 1 মাস আরো লাগবে। অগ্নি বলে কোনো সমস্যা না, রিনির শেষ কাজ রাশি আর রাতুল করবে। রিনিকে সে নিতে আমেরিকা যাচ্ছে। পরের দিন একাই আমেরিকা রওনা দেয় অগ্নিদেব ব্যানার্জি। রাশির জন্য সে সবকিছু করতে পারে। সেখান থেকে সব ফর্মালিটি সেরে বডি নিয়ে ফিরতে 3 দিন আরো কেটে যায়। শেষ পর্যন্ত নিজের জন্ম ভিটে কসবার বাড়িতে পৌঁছয় রিনির নিথর দেহ। না, কোনো কিছু পাওয়া যায়নি রিপোর্টে। রিনি সত্যি পড়ে গিয়েছিল, সে নিজে বয়ান দিয়ে গেছে। বাচ্চাটা জন্ম দিতে গিয়েই সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়, বাচ্চাও বাঁচে না। অভির মা অগ্নিকে বলে হতে পারে তার রেকর্ড খারাপ, কিন্তু এই সময় সে সত্যি এসেছিল পুরনো রাগারাগি মন কষাকষি ভুলে ছেলে আর তার বউকে নিয়ে কলকাতায় ফিরতে। রিনি আসলে অভির জন্য টেনশনে ছিল। কোনো কথা দিদিকে জানায়নি, কারণ নিজের আগের করা কাজ, নিজের খারাপ ব্যবহার সে ভোলেনি। দিদিকে টেনশন দিতে চায়নি ও। কয়েকদিন ধরে গুম হয়েছিল মেয়েটা, আর তারপর সেদিন সকালে বাথরুমে গিয়ে পড়ে যেতে এই প্রেগনেন্সির শেষ দিকে সেটা বিপদ বাড়ায়। বাচ্চাটা হয়তো বাঁচতো না, কারণ পড়ে যেতে বাচ্চাটা আঘাত পেয়েছিল, কিন্তু রিনিও যে ধকলটা নিতে পারবে না, ওরও কার্ডিয়াক অ্যারেস্ট হবে, সেটা কেউ ভাবতেই পারেনি। রিনিকে মুখাগ্নি দেয় রাতুল। 10 দিনে সমস্ত পরলৌকিক কাজ শেষ করে খুব সাদামাটা ভাবেই কাজটা তারা সম্পন্ন করলো। অগ্নির মতে কাজটা না করলেই নয়, তাই না হলে রিনির মৃত্যুর না তো বয়স হয়েছিল, আর না মৃত্যুর পরে এই কাজ করার মতো কোনো মানসিকতা তাদের ছিল। মন্দির থেকে খুব ছোট করে কাজ ছেড়ে ফেলে ওরা। রাশি মানসিকভাবে ভেঙে পড়েছে। আপাতত নিজের বাচ্চাটাকে দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না সে। অগ্নি রাশির মনের অবস্থা দেখে ডিসিশন নিয়েছে অর্নির মুখে ভাত ঘরোয়াভাবে নিয়ম রক্ষা করার জন্য শুধু করবে, কোনো পার্টি হবে না।
রিনির এমন করে চলে যাওয়ার পর খুব দৃষ্টিকটু দেখাবে সেটা। অবশ্য রেখা একটু মনক্ষুণ্ণ। অর্নিল তার কাছে সবচেয়ে আদরের, বাড়ির এই নতুন সদস্যকে অবহেলা করা সে মেনে নিতে পারছে না কিছুতেই। আর রাশি তো শুধু নিজের বাপের বাড়ি ছাড়া আর কিছুই চেনে না, নিজের বাচ্চার জন্য ভাবেও না। অগ্নির সাথে বিয়ের পর অগ্নির টাকা ধ্বংস করছে দিনের পর দিন নিজের বাপের বাড়ির জন্য। পদ্মাও নিজের বোন দিদি সবাইকে খবর দিয়েছিল তার বড় ছেলের একমাত্র মেয়ের মুখে ভাত হবে, বিশাল আয়োজন হবে। এখন রিনি মরতে অগ্নি সব ক্যান্সেল করে দিয়েছে। এটা বুঝলো না এত লোককে নিমন্ত্রণ করে দেওয়া হয়েছে, পরিবারের মুখে চুনকালি পড়ছে, শেষ পর্যন্ত সবকিছু ক্যান্সেল করতে হয়েছে বলে। বউটা ছাড়া এই ছেলে আর কিছুই চেনে না। অগ্নি আজ একটু রাত করেই ফিরেছে। সবচেয়ে অবাক বিষয় হচ্ছে রাশি একবার কল করে খবরও নেয়নি। এমন কোনোদিন হয়নি যে অগ্নি দেরিতে ফিরলে রাশি ওকে কল করে উৎপাত করেনি। অগ্নি ক্লান্ত হয়ে বাড়ি ফিরে দোতলা এলো। রাশি একটা আরাম কেদারায় বসে আছে, মেয়েকে কোলে রেখে মনে হয় অর্নি ঘুমোচ্ছে। খালি গায়ে পরনে একটা ডাইপার শুধু, মাথা ভর্তি চুল মুখ ঢেকে আছে। রাশি আনমনে বসে, চোখ মুখ ফোলা। অগ্নি একটা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ এমন ঘটনায় লবঙ্গর বিয়ে আটকে গেছে, মেয়েটার মুখে ভাত স্থগিত করা হয়েছে। রাশি যে কতদিন ভালো করে কথা বলেনি অগ্নির সাথে সে হিসাব নেই। বড্ড একা লাগে আজকাল অগ্নির। যন্ত্র মানবের মতো করে সারাদিন কাজ করে যায়, সংসার দেখে যাচ্ছে সে। রাতের বেলা মেয়ে কেঁদে ওঠে, রাশিকে জাগায় না অগ্নি, নিজেই মেয়েকে দেখে। ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে সে, মানসিক শারীরিক দুই দিক দিয়েই। রাশি কবে নর্মাল হবে? ও কেন মানতে চাইছে না রিনের মৃত্যুটা একটা দুর্ঘটনা? ওই দেশে এসব বিষয় নিয়ে কারচুপি হয় না। রাশি শুধু অভির মাকে সন্দেহ করছে, ওর মাথাটা এসব নিয়ে খারাপ হয়ে যাচ্ছে। অনেকটা সময় পার হয়ে রাশি খেয়াল করলো অগ্নি ফিরেছে। অগ্নি চেঞ্জ করে নিজের ঘড়ির বক্সে ঘড়িটা রাখলো। যাই হয়ে যাক, জায়গার জিনিস সে জায়গায় রাখবেই। রাশি ঘড়ি দেখলো, রাত 12টা বেজে গেছে। এতক্ষণে ফিরলো অগ্নি। ইস, বুঝতেও পারেনি রাশি। তুমি কখন এলে? দেখো তো, বুঝতেই পারিনি। আমি ডিনার রেডি করছি, তুমি এসো টেবিলে। রাশি অগ্নিদেবকে অপ্রস্তুত হয়ে কথাগুলো বলল। অগ্নি আজকাল রাশির এই উদাসীনতায় বিরক্ত। শোক তো আছে, তাই বলে সবকিছু ভুলে এমন নিথর থাকতে হবে? অগ্নির কি শোক নেই নিজের একমাত্র ভাইকে হারাবার? তাও সে নিজেকে সামলে নিয়েছে, সংসারটাকে ধরে রেখেছে। রাশিকে একসময় মনে হতো কলুর বলদ, কারো কথায় গায়ে না মেখে নিজের মতো করে খাটতে জানে, দায় দায়িত্ব পালন করতে জানে, ইমোশনগুলো একান্তে লুকিয়ে রাখে সে। কিন্তু আজকের রাশি টোটালি ডিফারেন্ট। এই রাশি সহজে ভেঙে পড়ে, এই রাশির মানসিক শক্তির বড্ড বেশি অভাব। অগ্নি রাশিকে তার কথায় প্রত্যুত্তরে বলল, তুমি ঘুমাতে যাও, আমি খাবো না, ইচ্ছা নেই খাবার। অগ্নি শুতেই যাচ্ছিল, রাশি ওর হাতটা ধরে কাছে টানলো। কি হলো? কি রাতে ঘুম আসবে না খাবার না খেলে? আমিও খাইনি তো, এসো একসাথে খাবো। কেন খাওনি? না মানে আমার অপেক্ষা কেন করছো? কি দরকার ছিল সব করার? তুমি রেগে আছো আমার উপর? হ্যাঁ, সেটা হয় স্বাভাবিক। দেখো, সারাটা দিন খুব ধকল গেছে আমার। ডিপ্রেশন নিয়ে বসে থাকলে তোমার চলবে, আমার না। আমাকে ঘুমোতে দাও। আর হ্যাঁ, তুমি সম্ভব হলে অন্য রুমে গিয়ে থেকো, একাই থাকো মেয়েকে নিয়ে। দেখো, ভালো থাকবে। তুমি আগে তোমার এই শোকে থাকার ফেজ শেষ করো, তারপর দেখা যাবে। রাশির গাল দুটো লাল হয়ে গেছে। অগ্নি ওর সাথে বিয়ের পর থেকে কোনোদিন এমন করে কথা বলেনি। আজ তো অন্য ঘরে থাকতেও বলে দিল। রাশি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কতদিন যে ভালো করে চুল ছাড়ায় না তার কোনো ঠিক নেই, চোখের নিচে কালো দাগ। আমি বললাম তো তুমি যাও, গেট লস্ট। রাশি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। অগ্নির সাধের মাথাটা গরম হয়ে গেছে, যা মুখে এসেছে তাই বলে দিয়েছে রাশিকে। আর রাশি চলে যেতেই দরজাটাও বন্ধ করে দিল সে। কাবার্ড খুলে মদের বোতল বের করে কিছুটা গরল গলায় ঠেলে নিল, তারপর শুয়ে পড়ল। ঘড়িতে প্রায় রাত 3টে। অগ্নি ধর্মর করে উঠে বসলো। অর্নি কাঁদছে তার বেবি কটে। রাশি ঘরে নেই। হ্যাঁ, অগ্নি তোকে চলে যেতে বলেছিল, আর দরজাটাও বন্ধ করে দিয়েছে। রাশি আসবে কি করে? মেয়েকে বিছানা থেকে নেমে এসে কোলে তুলে নিল অগ্নি। অর্নি অগ্নির মুখটা দেখে কেঁদে উঠল আরো জোরে। সম্ভবত মাকে এক্সপেক্ট করছিল সে। ইস, কি যে বলে দিল রাশিকে অগ্নি। রিভুর ঘরে দরজা খুলে ভিতরে ঢুকে এলো অগ্নি। না, রাশি নেই। পাশের ঘরে চলে এলো অগ্নি। রাশি সেখানেও নেই। অর্নি দিকে কান্নার শব্দ বাড়িয়েই চলেছে। অগ্নি নিচে এলো। রেখা বাচ্চার কান্নার শব্দ পেয়ে ঘর থেকে চোখ কচলাতে কচলাতে বেরিয়ে এলো। অগ্নি কাকিমাকে বলল, রাশি দোতলায় নেই, তুমি ওকে ধরো, একটু খাবে মনে হয়। আমি দেখি রাশি কোথায়। ওহ বাবা, ভারী মুশকিল এইসব মেয়েকে নিয়ে। কোলে বাচ্চা একটা, সেদিকে খেয়াল নেই, শুধু বোন আর বোন। দেখ কোথায় গেল আবার, মনে হয় মাথায় ছিট আছে। অগ্নি এখন রেখাকে আর কি বলবে, এখন রাশিকে খোঁজাটাই উচিত। অগ্নি এগিয়ে যেতে যেতে সোফায় টেবিলে ধাক্কা খাচ্ছে। আসলে এতটাই বেশি ড্রিঙ্ক করে ফেলেছে যে টাল সামলাতে পারছে না। না, বাড়িতে নেই রাশি। অগ্নির ভয় লাগছে, মেন্টাল হেলথ ঠিক নেই রাশির। এতে অগ্নি এত চিৎকার করে ফেলেছে ওর উপর, যদি কোনো বিপদ করে বসে। খুব অসহায় লাগছে নিজেকে অগ্নির। মেইন গেট খোলা, অগ্নি বাইরে বেরিয়ে এলো। বাড়ির সবাই জেগে গেছে এখন, রাশিকে পাওয়া যাচ্ছে না। রিভু শুধু কিছু জানে না, ও ঘুমোচ্ছে নিজের ঘরে। হিরণময় বাবু বললেন, কোথায় যাবে মেয়েটা? এই, তুই কিছু বলেছিস নাকি ওকে? এমন করে রাতের বেলা বাইরে যাবার মেয়ে তো ও নয়। অগ্নি বাইরে দেখতে দেখতে ঘরের পিছনের বাগানে রাশিকে পেল। বাগানে শেড লাগানো দোলনায় শুয়ে পড়েছে রাশি।
এখানেই ওর বাবার সাথে অনেকটা সময় কাটিয়েছে। দুজনে মিলে কত গল্প করেছে, হয়তো মন খারাপ করে এসেছিল, তারপর ঠান্ডা হাওয়ায় ঘুমিয়ে পড়েছে। অগ্নি রাশিকে ডাকলো না, কত রাত, ভালো করে ঘুমোয় না মেয়েটা। অগ্নি ওর কাছে বসে গেল চুপ করে, রাশির মুখে পড়া চুলগুলো সরিয়ে দিল। রাশি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করবে না তোর এই বুড়ো বরটাকে? হিরণময় বাবু দূর থেকে দেখলো সব। উনি একটা মশা তাড়ানো ধূপ জেলে দিলেন, এগিয়ে দিলেন অগ্নির কাছে, রাশির কাছে রেখে দিতে বললেন। আর কিছু বললেন না, তিনিও চলে এলেন ঘরে চুপচাপ, ওদেরকে একা ছেড়ে দিলেন। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। কাকিমা ওঠো গো, বেলা 10:30 বাজে গো কাকিমা, ওঠো। লবঙ্গর ডাকে ঘুম ভাঙলো রাশির, ধর্মর করে উঠে বসলো সে। সে এই ঘরে কি করে এলো? রাতে তো বাগানে ছিল, মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। মেয়েটা কই? রাশি এদিক ওদিক দেখলো। অর্নিল কই? নিচে আছে কাকাবাবুর কাছে, কাকাবাবু ওকে রেডি করছে। আজ ভ্যাকসিন আছে না, চলো চলো ওঠো, বিছানাটা গুছিয়ে দিই, নাহলে কাকাবাবু আবার রাগ করবে। সকাল থেকে কিছু খায়নি মানুষটা, ছোটটা আমার সকাল থেকে বক বক শুরু করেছিল, ব্যাস রেগে চিৎকার করে একেবারে কি অবস্থা। এখন ছোটটা আমার রাগ করে ঘরে বসে রয়েছে। লবঙ্গ হাতে একটা ডাস্টার নিয়ে ফার্নিচার মুছতে মুছতে বকর বকর করছে। রাশি বিছানা থেকে নেমে এলো, ওকে অগ্নি সম্ভবত ঘুমন্ত অবস্থায় নিয়ে এসেছিল, কিন্তু এত ঘুম ও বুঝতেই পারেনি কিছু। রাশি মুখ ধুয়ে ওড়নাটা গায়ে দিয়ে নিচে নামলো। অগ্নি অর্ণিকে নিয়ে খেলছে, অর্ণি খিলখিল করে হাসছে। ওর পরনে একটা সাদা ছোট্ট জামা, মাথায় খুব চুল হয়েছে এখন থেকেই, ওগুলো বেঁধে শুরু করে দিয়েছে অগ্নি। অগ্নি সম্ভবত আজ অফিসে যাবে না, কারণ তার পরনে এখনো পাঞ্জাবি পাজামা, তাও রাতেরটা না, ফ্রেশ পড়েছে একটা। রিভুকেও আজ নিজেই রেডি করে স্কুলে পাঠিয়েছে। রাশি বুঝলো আজ ওকে অফ দিতে এসব করা হচ্ছে। কাল রেগে গিয়েছিল খুব, তাই বেরিয়ে যেতে বলেছিল। সত্যি তো অগ্নি খুব একা পড়ে গেছে। এমনি মানুষটা মিশুকে না তেমন, ওই রাশির সাথে দুটো কথা বলতো। এখন সেসব পাঠ রাখেনি রাশি, নিজের দুঃখ কষ্ট নিয়েই বিজি। অগ্নির জন্য কোনো সময় তো বরাদ্দ রাখেনি সে, ডায়াবেটিক পেশেন্ট। এদিকে সকাল থেকে খালি পেটে আছে। রাশি অগ্নি আর অর্ণির সামনে যায় না। মেয়ে মা দেখলেই এক্ষুনি সোহাগ শুরু করবে, ঠোঁট ফুলিয়ে কোলে ওঠার ছল করবে। আগে অগ্নির জন্য কিছু বানানো যাক। কিচেনের দিকে গেল রাশি, আগে ব্ল্যাক কফি আর ডাইজেস্ট বিস্কিট নিয়ে এলো রাশি, দুজনে মিলে খাবে একসাথে। আর রান্নার দাদাকে বলে এসেছে ওটস রেডি করতে। অগ্নির সামনে কফি ট্রে রাখে রাশি ওর পাশে, তারপরে বসলো। অগ্নি ওকে দেখলো, সকাল থেকে এসে যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু ওকে দেখে কেউ বুঝবে না। একদম পরিবারই গোছানো সে, আর এই মহিলা ঘুম থেকে উঠে চলে এসেছে, না চুল আঁচড়ে এসেছে না জামা কাপড় পরিপাটি। অগ্নির ভ্রু কুঁচকে যাওয়া দেখে রাশি বলল, তুমি খাওনি সকাল থেকে, তাই তাড়াতাড়ি চলে এলাম। এই তোমার টিফিন দিয়ে ফ্রেশ হয়ে আসবো। তোমার জন্য আমি কত হালকা জুয়েলারি কিনে দিয়েছি, কিছু তো পড়তে পারো। তোর এমন করে থাকাটা ভীষণ বাজে দেখায়, কানে একটা কানের পর্যন্ত নেই, মনে হচ্ছে সদ্য স্বামী হারা হয়েছো তুমি। ছি, কি বলছো তুমি এসব কথা? আসলে পড়া হয়নি। অর্ণি এর মধ্যে মায়ের দিকে টান দিয়েছে। রাশি ওকে কোলে নিয়ে নিল, দুজনে মিলে কফি খাচ্ছে। অর্ণি মায়ের কোলে দুর্বোধ্য ভাষায় বকে যাচ্ছে। অগ্নি একটু থমকে বলল, কালকের জন্য সরি, আমি অমন করে বলতে চাইনি, আসলে মাথাটা হঠাৎ করে গরম হয়ে গিয়েছিল। ইটস ওকে। আচ্ছা, অনেক সবকিছু কেনাকাটা হয়ে গেছে, কিন্তু আরো কিছু কেনার আছে। তুমি কি আজ অফিস যাবে না? তাহলে আমার সাথে চলো। এদিকে লবঙ্গ আর বিবেকের জন্য তো কিছু কিনতে হবে। বিয়েটা ওদের আইনিভাবে হলেও মিনিমাম একটা কেনাকাটা তো লাগবেই। যাই হোক, তুমি যেতে চাইছো যখন এটাই অনেক, না হলে ভাবতে পারিনি তুমি নিজের মুখে বলবে শপিং করতে যাবে। আমার ঋণই নেই, কিন্তু লবঙ্গ বিবেক ওরা তো আছে। ওদের সুখের দিনে ওদের সাথে যদি না থাকে, সেটা ওদের সাথে তাহলে অন্যায় করা হবে। ঋণীকে স্বপ্নে দেখেছি আমি, জানো। ও চায় আমি আমার সংসার নিয়ে ভাবি। ওর তো জাস্টিস পাওয়ার হলো না। কিসের জাস্টিস? অ্যাক্সিডেন্ট হলে কেউ কি কিছু করতে পারে? পারে না। একটা পূর্ণ গর্ভবতী মহিলা পড়ে গেলে তার ইন্টারনাল ইনজুরি হবেই। তুমি আবার ওসব নিয়ে পড়লে? না না না, আমি তোমাকে ওসব নিয়ে বলতে চাইনি। না, লবঙ্গ ব্রেকফাস্ট টাইমসে তুমি খেয়ে নাও। আর লবঙ্গ, বলতো তুই কি রঙের বেনারসি নিবি? মানে আজ নিয়ে আসবো তো। লাল হলুদ রঙের ইচ্ছে আছে, তবে বেশি দামি নিও না কাকিমা, কম দামের মধ্যে নেবে। হ্যাঁ, তোকে এসব নিয়ে ভাবতে ওকে বলেছে? তোর কাজ বিয়ে করা, তুই করবি। তোর বিয়ের সব আয়োজন আমরা করবো, পাতামি একদম করবি না তুই। আহা, সবেতেই খালি তোমার ধমকানো। এটি যাতো লবঙ্গ, আমি দেখি শুনে একটা নিয়ে আসবো। বলবো না, ও এমন একটা ভাব করছে, কত বোঝেও। এই বাড়ির সবগুলো এক একটা পাগল। আর তুমি একদম সুস্থ। কাকিমাকে কি বলেছো? ঝগড়া করেছো তুমি? আমি কলতলায় বলি না যে ঝগড়া করবো। সকাল থেকে কি উল্টোপাল্টা কথা? তুমি নাকি সব সময় নাটক করছো। আশ্চর্য তো, সমস্যাটা কি কাকিমার? সবসময় তোমাকে টিজ করে কেন? সুযোগ পেলেই সুযোগ ছাড়ে না। আমি ভাবি আমার কিছু হয়ে গেলে কাকিমা তোমাকে বাড়ি থেকে না তাড়িয়ে দেয়। তোমার কিছু হবার তো কোনো দরকার নেই। এই তো সত্য বিয়ে করেছো তুমি, তাও 40 পেরিয়ে। এখন তো অনেক কিছু বাকি। এখন সহ্য করো একটা অগোছালো মহিলাকে অন্তত 100 বছর পর্যন্ত। তারপর দুজন মিলে চলে যাবো এই দূর আকাশে। তবে কথা দিলাম, তোমার হাত আমি কোনোদিনও ছাড়বো না। এক চিলতে রোদ্দুর তুমি আমার অন্ধকার জীবনে এনে দিয়েছো।
আমি তোমার জীবনে সেই শশী হয়ে থাকবো যে তোমার আলোয় আলোকিত। ভালোবাসি তোমায় মিস্টার পারফেকশনিস্ট। দিনে দিনে এই ভালোবাসাটা বেড়েই যাচ্ছে। এক এক সময় মনে হয় আমি মীরা হয়ে যাবো যেন তোমার প্রেমে। অগ্নি কথাটা শুনে ওখানে রাশিকে নিজের সাথে জড়িয়ে ধরলো। কোলে মিউ আছে। এই ছাড়ো ছাড়ো, বাবা আসছে। রাধার মন মেজাজ ভালো নেই। রাতুল এখন একদম আপসেট হয়ে আছে। স্বাভাবিক, নিজের বোনের মৃত্যুর পর কোনো ভাই ভালো থাকে, কিন্তু রাধারও একমাত্র ভাইজির অন্নপ্রাশন। রাধারও মন হয় কিছু একটা দিতে ওকে, কিন্তু রাতুলকে এখন কি করে বলবে ও? পরশু মুখে ভাত হবে মেয়েটার, ওর জন্য কিছু কিনতে হবে। রাধা সকালেও বলতে চেষ্টা করেছিল রাতুলকে, কিন্তু পারেনি। আসলে দাদা এদিকে অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছে, সব দায়িত্ব এখন রাতুলের। ওকেই সব চ্যানেলগুলো কভার করতে হচ্ছে। রাধা একা একা দুপুরে বসে বসে নানা কথা ভাবে। ওর বিয়েরও বেশি দিন হয়নি, কিন্তু বৌদির পরিবারে এত এত সমস্যা যে রাতুল এইসব থেকে বেরিয়ে রাধার জন্য তেমন সময় বের করতেই পারে না। কিন্তু দাদার কাছে রাতুল আর কতদিন এমন করে কাজ করবে? তাতে দাদা মালিকানা পাল্টে সব বৌদির নামে করে দিয়েছে। দাদা কি চাইলে একটা আউটলেট অন্তত রাধার মুখের দিকে তাকিয়ে রাতুলকে দিতে পারতো না? বাবার কাছে উত্তর কলকাতার বাড়িটা আর চাকরির পেনশন ছাড়া বিশেষ কিছুই নেই। কাকা তো নিজেই দাদার কাছে আশ্রিত। সবকিছু তো দাদার প্রাচুর্যেই এই ব্যানার্জি পরিবারের প্রাচুর্য। না হলে ব্যানার্জি পরিবারের অবস্থাও এই সেন পরিবারের মতোই হতো। দাদার কাঁধে এই বিশাল পরিবার এতদিন চেপে আছে। বাড়িতে 4টে কাজের লোক, বড় বড় গাড়ি, ড্রাইভার, আরামের জীবনে অভ্যস্ত মানুষগুলো সব এক ঝটকায় শেষ হয়ে যাবে যদি বৌদি এসব অ্যালাউ না করে। এটা এখন কাকিমা আর মায়ের চিন্তার বিষয়। ছোট দাদা আর বৌদির মৃত্যুর পর তাদের বিপুল অর্থ সব রিভুর নামে দায়িত্ব নিয়ে করে দিয়েছে বর্দা আর রিভুর মামা রিক মিলে। কিন্তু রাধা জানে বৌদি কোনোদিন অভাব হতে দেবে না। সবাইকে মানুষটা ভালো রাখতে জানে। তাও বিয়ের পর হাত পেতে চাইতে কারো ভালো লাগে? বৌদি একবার বলতে পারতো দাদাকে, যদি রাতুলের জন্য একটা কিছু ভাবতো দাদা। অবশ্য বৌদি বললে দাদা ভাববে রাতুল বৌদির ভাই বলে বৌদি এত ভাবছে। সব দিকে জ্বালা। যাই হোক, রাধা নিজের বিয়ের গয়নাগুলো নিয়ে বসলো। সব ভারী ভারী গয়না। ওর জন্য দাদা অনেক দিয়েছে, সাথে উপহারও পেয়েছে। মায়ের সব ভালো ভালো গয়না মা ওকে দিয়েছে। বৌদি বিয়েতে তো খালি হাতে গিয়েছিল, তারপরও খালি হাতেই ছিল। দাদা নিজের হাতে তুলে যা যতটুকু দিয়েছে ততটা নিয়েই থেকেছে বৌদি। মায়ের গয়না নিতে চায়নি বৌদি, ওই মা সামান্য কিছু ওকে দিয়েছিল। এখন এই থেকেই একটা কিছু সোনার দোকানে দিয়ে অর্নিলের জন্য উপহার কিনবে রাধা। রাতুলকে না হয় এনেই দেখাবে, সে কি আর করবে? রাতুলের তো সময় নেই। আস্তে আস্তে তার 1টা বেজে যায়। রাধা বিকেল 4টের দিকে সোনার একটা চেইন নিয়ে সোজা একটা নামি দামি জুয়েলারি দোকানে চলে গেল। সেখানে পৌঁছে সে একটা সোনার বাচ্চাদের ব্রেসলেট পছন্দ করলো, যার দাম মোটামুটি 50,000 টাকা। রাধা নিজের কাছে থাকা সোনার চেইনটা দিয়ে বলল এটা দিয়ে সে ব্রেসলেট নেবে। এই চেন ওকে কাকিমা দিয়েছিল বিয়েতে। সোনার দোকান থেকে চেনটা চেক করে ওকে বলল এর পারচেস রসিদ দিতে হবে, না হলে এটা চুরির না নিজের কি করে জানবে দোকানি। রাধা জানে এটা কাকিমার কাছে ছিল অনেক আগেকার। এই রসিদ এখনো কোথায় পাবে? ওটা দোকানে সোনা বাদ দিয়ে মজুরি সহ ব্রেসলেট হয়েও যাচ্ছে, কিন্তু ওর রসিদ কোথায় পাবে? দোকানের একটু সন্দেহ লেগেছিল প্রথম থেকেই। এসব পুরোনো দিনের সোনা এই মেয়েটাকেও সন্দেহজনক লাগছে। দোকানের মালিক একটু চেপে ধরলো রাধাকে। রাধা চায় না কোনোভাবেই বাড়ির কেউ জানুক সেটা বিক্রি করতে এসেছে। সে গতি ঠিক না বুঝে দোকানিকে বলল দাদা থাক, আমার লাগবে না ব্রেসলেট, আমাকে চেনটা ফেরত দেন, আমি চলে যাচ্ছি। আপনি বসুন একটু, আমি কাউকে ডেকেছি। কাকে? পুলিশকে। কারণ আমার মনে হয় হাতটা চুরির মাল। কি বলছেন আপনি? এটা চুরির? আপনি জানেন আমি কোন পরিবারের মেয়ে? আমি কেন চুরি করতে যাব? রাধার বেশ অসহায় মনে হচ্ছে নিজেকে। এখন রাতুল যদি এসব জানতে পারে চূড়ান্ত অপমানিত হবে সে। ছি, এসব কি হচ্ছে? রাধা কেঁদে ফেললো। না, এখন বৌদিকে কল করবে, সেই সব একদম চুপি চুপি সামলে নিতে পারবে। না হলে দাদা তো আর আরেক কাছি বাড়া, সে তো এই দোকানে নাক ফুটিয়ে দিয়ে চলে যাবে। রাশির নিচে কাজ করছিল এটা ওটা। এর মধ্যে অগ্নি উপর থেকে চিৎকার করছে রাশি রাশি করে, কি যেন খুঁজে পাচ্ছে না। রিভু টিউশন যাচ্ছে, যাবার আগে সে একবার বনুকে হামি খেয়ে চলে গেল। রাশি মেয়েকে কাকার কোলে দিয়ে দোতলায় এলো। এই লোক বড্ড ঝামেলা করে। ঘরে ঢুকে রাশি দেখলো অগ্নি বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করছে। কি খুঁজে পাচ্ছ না বিছানা থেকে? তুমি ডাকছো কেন? ডাকতেই পারি, আমার বউকে যখন তখন আমি ডাকবো। এই জাস্ট বলছি যে রাধা কল করেছিল। আমাকে কিছু বললো না, বললো তোমাকে এখনই কল করতে। তবে খুব টেনশনে আছে মনে হলো, সো কল হার ইমিডিয়েটলি। রাশি রাধাকে কল করতে রাধা ঝরঝর করে কেঁদে ফেললো। রাশি বুঝলো কিছু হয়েছে রাধার সাথে, কিন্তু অগ্নি আছে সামনে। ও দেখলো রাশির দিকেই। রাশি ফোনটা নিয়ে বাইরে চলে এলো, না হলে অগ্নি কিছু না শুনেই দৌড় লাগাবে রাধার কাছে। দোকানের ভিতরে হন্তদন্ত হয়ে ঢুকে এলো রাশি। এক কোণের চেয়ারে বসে রাধা কাঁদছে। রাশি ওর কাছে যেতেই রাশিকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো রাধা। রাশি ওর মাথায় হাত বুলিয়ে বলল এই একদম কান্নাকাটি করবি না, চুপ কর বলছি। আর কে ওকে কি বলেছে? হ্যাঁ, রাশির কথা শুনে এক ভদ্রলোক এগিয়ে এসে বললেন ও দেখছি চোরগুলো আজকাল দল করে কাজ করছে। বলছি আপনি কি ওর হয়ে সালিশি করতে এসেছেন নাকি? ওর কি দোষ? এত বড় একটা অ্যালিগেশন দিচ্ছেন যে বলো, কি দোষ ওর? চুরির মাল নিয়ে চেঞ্জ করে জিনিস কিনতে এসেছে, রসিদ নেই সাথে। একদম বাজে কথা বলবেন না। আপনার এই দোকানে একদম পার্মানেন্টলি বন্ধ করিয়ে দেবো। লোকে কেনে না পুরাতন গহনা দিয়ে নতুন কিছু।
আপনার বাড়িতে বা চেনাশোনাতে এমন কেউ নেই যার কাছে অনেক পুরোনো দিনের গয়না আছে? সবের কি বিল থাকে? আগের দিনে কি এত বিল রাখতেন সবাই? না এত পাকা বিল হতো? তার মানে এই জিনিসটা চুরি। একটা সোনা বাদ দেবেন কম করে ওই 30%, তাতে আবার চড়া মেকিং চার্জ, ট্যাক্স, হেন তেন। আর আপনার এই মেয়েটাকে দেখে কোন দিক থেকে চোর মনে হচ্ছে? মানে রিয়েলি জাস্ট হ্যারাস করতে জানেন না সবাইকে। পুলিশ ডাকবো আমি? আমার দোকানে আমাকেই ধমকানো হচ্ছে, হ্যাঁ? আশ্চর্য তো, ব্যবসা শেখাবেন আমাকে? জানেন ব্যবসা কি? যত সব সস্তার বারবারই মাল এসে হাজির হয়েছে, সকাল থেকে টাইম একেবারে নষ্ট করে দিচ্ছি। কি বলেন আপনি? আচ্ছা জানেন এই কথাটার জন্য আপনাকে আমি জেলে পর্যন্ত দিতে পারি। আপনি আমাকে হ্যারাস করছেন। মুখের কথা প্রমাণ কি? প্রমাণ করতে পারবেন? পুলিশে দেবো, হ্যাঁ চোখ। আপনার দোকানের এই সিসিটিভি গুলোই প্রমাণ দিয়ে দেবে, বুঝেছেন? বেশি পরিশ্রম আমাকে করতে হবে না। দোকানি একটু প্রমাদ গুনল। যা বাবা, মহিলা তো বেশ ঝাঁঝালো। বৌদি চলো আমরা এখান থেকে চলে যাই। লোকটা আমাকে চেনটা দেবে না বলছে। ওটা চাইলে নাকি পুলিশ ডাকবে। কি? তোর চেন তোকে দেবে না? কেন? এই তো শুনুন, আপনি পুলিশ ডাকবেন তো? ডাকুন এবার। না পারলে বলুন আমি ডাকছি। বেশি বাড়াবাড়ি করবেন না, এটা দামি একটা দোকান, সস্তার ফুটপাত না। গেছেন কোনোদিন এসব দোকানে? আপনি গর্ধব সেটা তো আমি বুঝলাম, কিন্তু আপনি যে অন্ধ তা তো আমি এখন জানছি। মানে আমাকে দেখে আপনার মনে হচ্ছে যে আমি এসব দোকানে যাই না। এই মুহূর্তে আমার পরনে যতটা দামি ধাতু আছে তাতে আপনার আউটলেটের কিছু গয়না এমনি কেনা হয়ে যায়। এই যে আমার গলায় কানে আছে দেখছেন এগুলো, এই সমস্ত কিছু কিন্তু প্ল্যাটিনাম। দাম আশা করি সবাই জানেন। কে আপনি? দ্য ডার্ক চকলেট ফুড চেন, নামটা শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, কেন শুনবো না? আমাদের শহরের নামি ব্র্যান্ড, ওসব গল্প শোনাতে আসছেন কেন আমাকে? আমি মিস্টার অগ্নিদেব ব্যানার্জির স্ত্রী রাশি ব্যানার্জি, দ্য ডার্ক চকলেটের বর্তমান মালিক। দোকানি যেন ধাক্কা খেল রাশির কথা শুনে। লাল আর ধূসর রঙের একটা হ্যান্ডলুম শাড়ি পরে আসা এই সাধারণ মহিলা কি ডার্ক চকলেটের মালিক? আর এই মেয়েটা হলো অগ্নিদেব ব্যানার্জির একমাত্র বোন। কনফার্ম করতে চান? ডাকুন অগ্নিদেব ব্যানার্জিকে, আমি এই নাম্বার দিচ্ছি। আপনার মতো সব আমার কতগুলো আছে সেটা আপনি জানেন কি? মেয়েটাকে আনারি পেয়ে বেমালুম চেনটা মেরে দিতে চাইছেন, হ্যাঁ? মুখের ভাষা শুনেছেন নিজের? আপনাকে ব্যবসা করার লাইসেন্স কে দিল? ভীষণ চিপ পাবলিক তো আপনি। জানেন ওর দাদার জায়গায় আমি আছি এখানে, তাই আপনি এখনো দাঁড়িয়ে আছেন। ওর দাদা থাকলে না এতক্ষণে মুখটা আপনার ভেঙে দিত। সরি ম্যাডাম, সরি, আমি বুঝতে পারিনি। উনি এত প্যানিক করছিলেন যে আমার মনে হয়েছিল আসলে বড় লোকের মেয়ে তো কোনোদিন সোনা দিয়ে সোনা কেনেনি, হয়তো ঘাবড়ে গেছে। কোনো চাপ নেই, আপনি সোনার যা ইচ্ছা কিনে নিয়ে যান, পুরোনোটাই দিয়ে, হ্যাঁ কোনো বাদও দেবো না সোনা। থাক, আমাদের কিছু লাগবে না। আপনি আমাকে জিনিসটা ফেরত দিন। আর এবার একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম জাস্ট, কোনোদিন কোনো কাস্টমারের সাথে যদি এমন করে না তাহলে আপনার কিন্তু খবর আছে। ব্যবসায়ী সমিতির একজন সম্মানীয় সদস্য হলেন আমার স্বামী নিজে। আজ আসি। এই দাদা চল এখান থেকে। রাশি গটগট করে বেরিয়ে এলো বাইরে রাধাকে নিয়ে। রাধা হতচকিত। এত কনফিডেন্ট এলো কোথা থেকে বৌদির? জেলে দিতাম লোকটাকে, কিন্তু কথাটা বাড়িতে তাহলে জানাজানি হবে, সেই ভেবেই চেপে দিলাম। কিন্তু তুই বল, তুই কেন এসব করলি? নিজের জিনিস দিয়ে তুই ভাইঝির অন্নপ্রাশনের উপহার কিনবি? এত বড় হয়ে গেছিস তুই। চল কসবার বাড়িতে চল, তোকে চা খাইয়ে আমি ফিরবো। চোখ মুখের যা অবস্থা, এখন নিজের বাড়িতে গেলেই তো সবাই বুঝে যাবে যে তোর কিছু একটা হয়েছে। সরি বৌদি, রাতুলকেও বলো না, রেগে যাবে তাহলে। ঠিক আছে কাউকে কিছু বলছি না, তবে আর যেন এসব না হয়। হ্যাঁ বৌদি, আজ তুমি না এলে কি যা হতো আমার ভেবেই ভয় লাগছে। দাদা বা রাতুল যেই জানতে পারতো আমাকেই দোষ দিত। রাধা রাশির হাতে চায়ের কাপ তুলে দিতে দিতে কথাটা বলল। তোমার দাদার কথা বাদ দাও, নামেও আগুন স্বভাবেও আগুন। ওই যে কল করছেন না, চাকেই পারে বাবা, না হলে আবার বলবে কাল মেয়ের একটা এত বড় দিন আর মা হয়ে বাবার বাড়ি গিয়ে বসে আছে। ধরো দাদার কলটা। হ্যাঁ ধরছি। কোথায় তুমি? হ্যাঁ এই তো একটু রাধার কাছে এসেছি। কেন, রাধা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আমি এমনি এসেছিলাম। যাচ্ছি এখন। তুমি কি বাড়িতে? বাড়িতে কেন থাকবো, আমি এসেছি আউটলেটে। ফিরতে তো আমার রাত হবে। অর্ণি কাকিমার কাছে আছে। বারবার কেন বলতে হবে তোমায় রাশি? অর্ণিকে নিজের সাথে রাখবে, গেলে কসবা তোকে নিয়ে যেতে পারতে। হ্যাঁ আমি ফিরছি এখন, তুমি টেনশন করো না। আচ্ছা আমি রাখলাম। কল কেটে দিল অগ্নিদেব। এই দাদা আমি এবার আসি। তোর দাদা বেরিয়ে গেছে, অর্ণিকে কাকিমার কাছে রেখে গেছে। কাল সকাল সকাল কিন্তু চলে আসবি। আর হ্যাঁ, সোনার জিনিস না, আমার মেয়ের জন্য একটা বড় ডল পুতুল নিয়ে আসবি, মনে থাকবে? ওর আর হ্যাঁ, ওটা রাতুল কিনবে। মানে ওর অসুবিধা হবে না কিনতে। যে যতটা পারবে, যার যতটা সামর্থ্য ততটা দেওয়া ঠিক। সামর্থ্যের বাইরে কেউ কিছুই করতে পারবে না, মনে থাকবে? হ্যাঁ বৌদি, তুমি ঠিক কথা বলেছ। রাশি বেরিয়ে গেল তাড়াহুড়ো করে। ডাক্তার কাকু কালকে যাবেন, তো আর আজ দেখা করলো না সে কাকুর বাড়িতে। এমনই তারা আছে। রাশি বাড়ি পৌঁছে অর্ণিকে খাইয়ে দিয়ে কাজে লেগে গেল। কাকিমার মুখ এমনি ভার, সকাল থেকে সব জোগাড় তাকেই করতে হচ্ছে। বোন মারা গেছে বলে মহারানীর শোক আর শেষ হচ্ছে না। ওই বাহানায় পড়ে আছে বাপের বাড়ি গিয়ে।
রাশি শাশুড়ি মায়ের কাছে জেনে জেনে ঠাকুর ঘর সবকিছু গুছিয়ে রাখছে। কালকেই অর্ণির মুখে ভাত, 2 দিন পর লবঙ্গ আর বিবেকের বিয়ে, একেবারে সবকিছু রেডি করে নিতে হবে। হিরণময় বাবু লিস্ট দেখছেন সব শেষ মুহূর্তে ঠিক আছে কিনা। মাঝে মাঝে ঘুরে ঘুরে রাশিকে দেখে যাচ্ছেন। যতটা মেয়েটা চেষ্টা করুক, বোনের সদ্য চলে যাওয়ার কষ্টটা ভুলতে পারছে না। ওর কাছে সবাই হাত পেতে সাহায্য নিতে পারে, কিন্তু একমাত্র অগ্নি ছাড়া মেয়েটাকে কেউ বোঝে না, কেউ ওর আঘাতে মলম লাগিয়ে দেবার কথা ভাবে না। হিরণময় বাবু কিছুই করতে পারেন না, তবে হ্যাঁ, লক্ষ্য রাখেন মেয়েটার দিকে। একটাই শান্তি, অগ্নিটা মাথা গরম বলদ হলেও বউকে সম্মান করে, প্রচন্ড ভালোবাসে মেয়েটাকে কোনো স্বার্থ ছাড়াই, অকারণে। অগ্নি সহজে কাউকে মেনে নিতে পারে না, আবার যাকে মেনে নেয় তাকে ফেলতেও পারে না কোনোদিন, আগলে রাখে বুকের কাছে। হিরণময় বাবু পারিবারিক অশান্তির জন্য কোনো কথা বলেন না, না হলে এই বয়সে চোখের দৃষ্টি ঝাপসা হলেও মানুষ চিনতে অসুবিধা হয় না। এই যে বড় বউ আজকাল রাশির উপর খুব খাপ্পা, ছেলে সবকিছু কেন বউয়ের নামে লিখে দিল, টিপিক্যাল শাশুড়ির মতো ব্যবহার পদ্মার। কিন্তু সেসব নিয়ে বলতে যাওয়া মানেই পারিবারিক বিবাদ। যে কথাগুলো পদ্মা মনে রেখেছে সেগুলো চেঁচিয়ে চেঁচিয়ে বলবে তখন রাশি মনে মনে আঘাত পাবে। বিবেক জানে বসের ফিরতে রাত হবে, তাই সে আগেই ব্যানার্জি ভবনে পালিয়ে এসেছে। আজকাল মনটা খালি লবঙ্গ লবঙ্গ করে। বস ফোন করলে বিবেক আবার আনতে যাবে বসকে, ততক্ষণ একটু আড্ডা দেওয়া যাবে লবঙ্গর সাথে। সে বাইরে থেকে সমানে কল করছে, কিন্তু লবঙ্গ ফোন কেটে দিচ্ছে বারবার। রাশির সাথে লবঙ্গ হাতে হাতে সাহায্য করছে। রাশি খেয়াল করেছে মেয়েটার ফোন আসছে, মেয়েটা ফোনটা কেটে দিচ্ছে। ফোনটা কার বোঝা যায়। তুমি যাও বাবু, তোমার জন্য কেউ অপেক্ষা করছে মনে হয়, আমি করে নেব। আরে ছাড়ো তো কাকিমা, যত সব ঢং। ঢঙের কথা বললে হবে? এখন বিবেক ডাকছে, যাচ্ছিস না, পরে এই মুহূর্তগুলো কিন্তু মিস করবি। কেন মানে বিয়ের পর কি প্রেম থাকে না? মানে কাকাবাবু তো সেই বিয়ে থেকে একই আছে, আজও তো তোমার জন্য পাগল। মারবো কিন্তু লবঙ্গ, আমি কাকি হই না? পাকা পাকা কথা খালি। এই আমি আসি, পরে বলো না কিন্তু লবঙ্গ ফাঁকি দেয়। হ্যাঁ আরে বাবা, না বলবো না, যা যা যা, তুই যা বিবেকের কাছে যা। রাশি একাই গোছাচ্ছে সবকিছু, এমন সময় রিভু এসে হাজির হলো। তুমি সবসময় একা একা কাজ করো কেন গো? হ্যাঁ, বড় ঠাকুরমা ছোট ঠাকুরমা সারাদিন খালি টিভি দেখে। ওরা বুড়ো হয়ে গেছে না, আর পারে না বাবা। আমি হেল্প করে দেবো মা। দিবি? আচ্ছা, তাহলে এই সলতেগুলো একটু পাকিয়ে দে তো, আমি যেমন করে করছি তেমন করে। রিভু মায়ের সাথে বসে বসে সলতে পাকাচ্ছে। রাশি কাজ করতে করতে রিভুকে পড়া নিয়ে এটা ওটা আলোচনা করছিল, কিন্তু এরই মধ্যে অন্তদন্ত হয়ে অগ্নি এলো আর রাশির হাতটা ধরে টেনে তুললো ওকে। আরে কি হলো? তুমি আমার সাথে দোতলায় চলো, কথা আছে। রাশি অগ্নিকে খুব ভালো করে চেনে, ওর মুখ চোখ বলছে ও খুব রেগে আছে। কি হয়েছে বলবে? মানে এমন টেনে টেনে নিয়ে এলে কেন? রাশির হাতটা লাল হয়ে গেছে। ওখানে হাত বোলাতে বোলাতে ও কথাগুলো অগ্নিদেবকে বলল। মনে মনে টেনশন হচ্ছে, আগুন কি তবে জেনে গেল রাশির আধার কাণ্ড কারখানা? যদিও ভাবখানা এমন দেখাচ্ছে ও কিছুই হয়নি। অগ্নি রাশিকে নিজের সামনে দাঁড় করালো, তারপর একভাবে দেখতে লাগলো ওকে। রাশি ভিতরে ভিতরে কুলকুল করে ঘামছে, কিছু বলছে না, শুধুই দেখছে। নিশ্চয়ই জেনে গেছে সবকিছু, নাহলে এমন কেন করবে? রাশি আমতা আমতা করে আবার বলল, কি হলো? তুমি রেগে গেছো? মানে অবশ্য জিজ্ঞাসাই বা করছে কেন? রেগে যাবার কথাই তো, কিন্তু আমি কি করবো বলো? মানে বাধ্য হয়েই তো। কথাটা শেষ করতেই পারলো না রাশি, তার আগে অগ্নি ওকে নিজের কাছে টেনে নিল। আমি বলছি তো, মানে বলতে দাও না, কিছু বলতে হবে না, আমি সব জানি। সরি, বিশ্বাস করো আমি। বেশ করেছো যা করেছো। এই যে হকসে বললে আমি ডার্ক চকলেটের মালিক, এটাই তো চেয়েছিলাম। তুমি জানো কি তুমি কত বড় কাজ করেছো? তোমার ওই সময়ের ভিডিও করে একজন লুকিয়ে লুকিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে, আর সেটা থেকেই ওই দোকান নিয়ে বহু বিতর্ক অভিযোগ উঠে এসেছে। জানা গেছে ওই দোকানের মালিক এমন অনেক কেস আগেও করেছেন, তার প্রোডাক্ট কোয়ালিটিও ভালো নয়। তুমি তো রাশি ওর মুখোশ টেনে খুলে দিয়েছো। হ্যাটস অফ ইউ। রাশি ক্যাবলার মতো হেসে বলল, হ্যাঁ তাই বুঝি? কিন্তু তাও তুমি যেভাবে আমাকে নিয়ে এলে এখানে, বুঝতেই পেরেছি আমার ইনভলভ হওয়ার বিষয়টা তুমি ভালোভাবে নাওনি। না না, সেটা না, আসলে আমার খারাপ লাগছে তুমি আমাকে লুকিয়ে গেছো এসব। বলো, যদি তোমার কোনো বিপদ হতো, তুমি কি জানো না আমি তোমাকে নিয়ে কতটা টেনশনে থাকি, তুমি ভালোবাসি কতটা। তোমার কিছু হলে অগ্নি রাশিকে বাচ্চা ছেলের মতো জড়িয়ে ধরলো। রাশি সত্যি ভয় পেয়ে গেছে। যাই হোক, লোকটাকে সত্যি খুব রাগ ধরছিল, কিন্তু অগ্নির কানে কথাটা যাবার ভয়ে রাশি থানা পুলিশ করতে পারেনি। সেই ছেলেটাকে ধন্যবাদ যে সবকিছু সোশ্যাল মিডিয়াতে এইভাবে আপলোড করেছে। সবার জানা উচিত এমন ঠগ একজন মানুষের কথা। রাশি অগ্নিকে আরো চেপে ধরলো। অনেকদিন পর মনটা একটু হালকা লাগছে। রেনির যাবার পর সত্যি এতটা হালকা অনেকদিন লাগেনি। কিন্তু কি, রাশির কোমরে গুঁজে থাকা শাড়ির আঁচলটা খুলে গেল কেন? কি হচ্ছে এসব? ছাড়ো আমাকে। অগ্নি রাশিকে জড়িয়ে টেনে টেনে দরজা পর্যন্ত এলো, তারপর এক হাতে দরজাটা বন্ধ করে দিল। না 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 না, প্লিজ প্লিজ। আজ বাধা দেবে না। রোমান্স কি সেটা আমি ভুলেও গেছি। কতদিন হয়ে গেল তোমার কাছে পাইনি। লজ্জা লাগছে আমার। অগ্নি রাশির শাড়িটা খুলে ফেলে দিল। রাশি লজ্জায় মুখ ঢেকে দিল। রিভু যখন তখন মাকে খোঁজে, কাল বাড়িতে একটা অনুষ্ঠান, আর এই দুই বাচ্চার বাবা দিনে দিনে চোখরা প্রেমিক হয়ে যাচ্ছে। কিন্তু আদিম বন্যতা রাশিকেও ঘিরে ফেলেছে। রাশি অগ্নিকে নিজের কাছে টেনে নিল।
তুমি কি করে দিনে দিনে তো আকর্ষণীয় হয়ে উঠছো বলো তোমার বউ? যে নারীর স্বামী তাকে যত্ন করে, খেয়াল রাখে, কারণে অকারণে জড়িয়ে ধরে, আলতো ছোঁয়ায় বুঝিয়ে দেয় যে তুমি আমার প্রিয়, সেই নারীকে কোনোদিন কুৎসিত লাগেই না। তাতে সে কালো হোক, মোটা হোক কিংবা বেটে হোক। আর স্ত্রীর কর্তব্য স্বামীকে মানসিক শান্তি দেবে, স্বস্তির ঠান্ডা বাতাস হয়ে থাকবে তার জীবনে। যদিও আমি সেটা মনে হয় হতে পারিনি। তুমি ছাড়া মানসিক শান্তি দেবে এমন কেউ নেই রাশি। তুমি হয়তো জানো না, দুনিয়ার সকল নিয়ম ভেঙে হলেও তোমাকে চাই আমি, এইভাবে একান্তে নিভৃতে। জানো, আমাকে অনেকেই বলে আমাদের দেখে মনে হয় পাওয়ার কাপল, একদম মেড ফর ইচ আদার। কিন্তু তাও আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তাও একটা যুগের পার্থক্য। কোনোদিন তোমার মনে হয়নি বড় বর পেলাম আমি? ছি, এসব কি কথা? তোমায় দেখে তো মনে হয় খুব বেশি হলে 30 হবে, আর আমি তো অলরেডি 34। মানে ওই বয়সে 4 বছরের বড় মনে হচ্ছে আর কি। তাই বুঝি? তাই না তো কি? নাহলে এই রাত 9টার সময় এক ঘর লোকের মাঝে কে তার পুরনো বউকে নিয়ে ঘরে দরজাটা বন্ধ করে দিয়ে এভাবে রোম্যান্স করে? অগ্নিরাশির কান থেকে কানেরটা খুলে ফেলে দিল। বেশ করো, লিগাল রাইটস আছে আমার কাছে। অগ্নিদেব বসে আছে আর ওর সামনে রাতুলের কোলে অর্নিল। ওর মুখে পায়েস তুলে দেবে রাতুল। রূপোর বাটির মধ্যে রাখা পরমান্ন রূপোর চামচ ধরে রেখেছে। অগ্নির পরনে তসরের সোনালি পার দেওয়া ধুতি, খালি গায়ে একটা তসরের উত্তরীয়, গায়ে যজ্ঞ উপবিত, গলায় সোনার চেন, তাতে সব সময় জুড়ে থাকা রুদ্রাক্ষ। আজকের অন্নপ্রাশন মেয়ের হয়ে পৌরোহিত্য করছে তার নিজের বাবা। অগ্নি রাতুলকে বলল, চামচ মুখের সামনে রেখে বলো, হে শিশু, এই দুধ ও শস্য তোমার পুষ্টি দান করুক, তোমার ভেতর থেকে শক্তিশালী করে তুলুক। ঈশ্বরের আশীর্বাদে তোমার সব অসুখ ও পাপ যেন সর্বদা ধুয়ে মুছে যায়। রাতুল অগ্নির সাথে সাথে মন্ত্রোচ্চারণ করলো আর অর্ণির মুখে পায়েস ঠেকিয়ে দিল। রাশি, রেখার পদ্মা উলুধ্বনি দিয়ে উঠল। রাধা শঙ্খ বাজাতে শুরু করলো। অর্ণি 2 পা ছুঁড়ে আনন্দ জাহির করলো। এই প্রথম তার মুখে দুধ ছাড়া অন্য কিছু গেল। পায়ে থাকা নূপুর ঝমঝম করে উঠল, যা তার মামার দেয়া মুখে ভাতের উপহার। হ্যাঁ, রাতুল তার সাধ্য অনুযায়ী রূপোর মল এনে দিয়েছে তার ভাগ্নিকে। লাল রঙের ঘাগড়া পরে আছে অর্ণি, যা তার মা রাজস্থান থেকে কাপড় এনে বানিয়েছিল। আশীর্বাদ পর্বে সবাই ওকে একে একে সে আশীর্বাদ করলো। তার বাবা তাকে দিয়েছে একটা পুতুল আর বর্ণ পরিচয়, মা দিয়েছে ছোট ছোট বাসনপত্র, দেওয়াল, খেলনা, বাটি, সাথে স্যারেলাকের ডিব্বা। এবার থেকে রাশির রানীমা খাবে তো ওটাই। বড় দাদু ঠাকুমা দিয়েছে সোনার প্রজাপতি দেওয়া টায়রা আর সোনার দুধবালা। ছোট ঠাকুমা আর দাদু দিয়েছে সোনার নেকলেস। ডাক্তার সমাদার দিয়েছেন খেলনা, ডক্টর সেট, যেগুলো নিয়ে অর্ণি খেলবে, সাথে একটা লেজে লাগানো বাঘের মতন জামা। আর অর্ণির বড় দাদা দিয়েছে তার একটা লাল বল, সাথে নিজের হাতে তৈরি করা ABCD বই। সব মিলিয়ে অর্ণি গাদা গাদা উপহার পেয়েছে। রিভু এসে বাবার পাশে বসলো। সে নিজেও এখন দ্বিযোগ। তারও 1 বছর আগে উপনয়ন হয়েছে। সেও বারবার তার ধুতির কাছা খুলে গেলেও বাবাকে কপি করে ধুতি পড়েছে। মুটকু রিভু বাবাকে গোপাল ভাঁড়ের মতো বেশ লাগছে। সে দাদুকে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, এত ভালো মন্দ খাবার পৃথিবীতে থাকতে পায়েস কেন বোনকে খাওয়ানো হলো? চাইলে বিরিয়ানিও তো দেওয়া যেত। হিরণময় বাবু বললেন, ওরে পাগল, ওসব বিরিয়ানি আর কতদিনের মেনু রে? পায়েস হলো দেবতার ভোগ। সেই কোন যুগ থেকে চলে আসছে বলতো আমাদের এই প্রচলন? রিভুকে পুটিরাম পেটে একটা খোঁচা দিল। ওই বিরিয়ানি আর পোলাও খেয়েই তো তুমি কোমরের মতন ফুলে যাচ্ছ। তোর জাটাকে দেখ, জৌলুস দেখেছিস তুই? মেপে খায়, আর যতটা খায় ভালো খায়। জলুস দেখেছিস? খুব একেবারে। বাবার একটা বউ আছে, যত্ন করে, কত প্যাম্পার করে, হবে না জলুস? আমার কি বউ আছে? আমি একমাত্র এই বাড়ির সিঙ্গেল। লবঙ্গ দিদিরও বিয়ে হয়ে যাচ্ছে, আমার কবে হবে চাই? ভালো লাগে না আমার। बाप का बेटा, सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। একদম শুভর মতন, একেবারে শুভর মতন। ছোটবেলায় শুভ এমন বিয়ে বিয়ে করে আমাদের জ্বালাতন করতো, আর অগ্নি বলতো সে বিয়ে করবে না। এই, তোর বউ হবে কুৎসিত। বেশি বউ বউ করলে এমনই হয়। না না না, একদম না। আমার বউ হবে আমার রাজি মায়ের মতো, একদম বিউটিফুল। তুমি যেমন বলো, মায়া বনো বিহারিনী হরিণী। চুপ চুপ চুপ, বেশি কথা না। চুপ কেন? আমার বন্ধুদের কাছে শুনেছি, ওদের পাপা মাম্মা বলে বেবি, জানু, আর তুমি বলো কেয়ারফুল, এলোকেশ্রী, মায়া বনো বিহারিনী হরিণী। আমি কি কালা নাকি? আমি সব শুনি। সবাই একে অপরকে দেখছে। রাশি তো লজ্জায় রান্নাঘরে চলে গেছে। রাতুল ভাগ্নিকে কোলে নিয়ে ফিক ফিক করে হাসছে। অগ্নি বড় বড় চোখ করে তাকালেই বা। রিভু বাবু মুখ খুললে কি কাউকে ভয় পায় নাকি? ডাক্তার কাকু উস্কে দিয়ে বলল, বাবা, খুব সুন্দর সুন্দর নাম তো আমাদের রাশি মায়ের। হ্যাঁ, খুব ইউনিক। কিন্তু আমি আমার বউকে এমন কিছুই নাম দেব। খাতা দেখাক শুধু স্কুলে। এবার আমি সত্যিই লাঠি ধরবো রিভু। পাকামো করে না, বের করে দেবো। এই নাও, সবাই ওর সামনে বই খাতা আর টাকা থালায় দিয়ে ধরো। আমার মেয়ে কি তোলে দেখি। রাশি, তুমি কোথায় গেলে?
এই মহিলাটা না, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বউ লজ্জায় পালিয়ে গেছে। এই রিভু যা শুরু করেছে না, বেচারি কি করবে। থালায় একটা 100 টাকার নোট দিলে তবে না তুলতে পারবে? একটা বান্ডিল কি এই ছোট বাচ্চাটা তুলতে পারে? অথচ দেখো কেমন চেষ্টা করে যাচ্ছে। রেখা অর্নির দিকে আদর মাখা দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলল। অগ্নি পকেটে থাকা একটা বান্ডিল দিয়ে দিয়েছে তার থালায়, কিন্তু ও বেশ চিন্তিত। মেয়েটা বইটা হাত না দিয়ে টাকার বান্ডিল তোলার চেষ্টা করলো। রাশিকে খুঁচিয়ে অগ্নি বলল, দেখো কেমন মেয়ে, পড়াশোনা হবে না বোধহয়। ও বাচ্চা, ও কি বোঝে? এসব শুধুই আনন্দ দেবার একটা নিয়ম, বেশি ভেবো না তো এ নিয়ে। হ্যাঁ, বাবা মায়ের পড়াশোনার রেকর্ড তো আর খারাপ না, মেয়েরও হওয়া উচিত নয়। সব হবে, দেখো। ওদের কথার মাঝে রিয়া আর রিক হাজির হয়েছে। রিককে দেখে রিভু দৌড়ে গেল ওদের কাছে। মামু এত দেরি কেন? সব তো হয়ে গেল। জ্যামে আটকা পড়ে গেছিলাম বাবা। এই কলকাতা শহরে যদি উড়ে বেড়ানো যেত তো ওই সময় পৌঁছে যাওয়া যেত আর কি। আরে রিক, এসো এসো, বড্ড দেরি করে ফেলে কিন্তু আজকে। বসো তোমরা, আরে বসো এখানে। আমিও অনিলকে মুখে ভাত দেবো। রাশিদি, একটু পায়েসের বাটিটা আর চামচটা আমাকে একটু এগিয়ে দাও না। আমি ভাবছি রিক হলো না এখনো, তুমি এখানে বসো, আমি তোমার ভাগ্নিকে কোলে দিচ্ছি না। বাবারে পাগল হয়ে যাচ্ছিল জানো রাশিদি, ঠিক সময় যে আসবো সেটা সময় পেলাম না, সেটাই একটা আক্ষেপ। একমাত্র ভাগ্নি বলে কথা, মালবিকাদের ছেলে ওর ভাগ্নে আর রাশিদির মেয়ে ওর ভাগ্নি। হ্যাঁ, শোভর ঘরে ছেলে হলো আর অগ্নির ঘরে মেয়ে। অগ্নির তো আবার ছেলে হলো না। তো আমাদের বাড়িতে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি ছোট বউ? আর যদি আরেকটা নাতি আমার আশার থাকে তো আসবে আবার। বাবা, তুমি চুপ করবে? বাবা খারাপ কি বললো? মেয়েটা 1-1.5 বছর হোক, তারপর আবার একটা প্ল্যান করবি। হ্যাঁ, অর্নি বিয়ে হয়ে তোর শ্বশুর বাড়ি চলে যাবে। তুই ব্যানার্জি বাড়ির বড় ছেলে, এত বড় তোর ব্যবসা, রিভু আছে তো, আর একজন না হলে কি হয়? রাশি কোনোদিনই কথার মাঝে কথা বলে না, ও চুপ করে আছে। ওর কাঁধে একটা সময় পুরো পরিবার টিকে ছিল। ছেলে হয়েও আমি বিশেষ কিছু করতে পারিনি, তাই আজকাল জেন্ডার দিয়ে কিছুই বিচার করা যায় না। একদমই তাই। আমার আর কাউকে লাগবে না। একটা বনু আছে ঠিক আছে, ভাইগুলো একেবারে যাতা হয়, মারপিট করে, ঘুষ মেরে নাক ফাটিয়ে দেয়। আমিও নাক ফাটিয়ে দেবো। অগ্নি রাশির কানের কাছে গিয়ে ফিস ফিস করে কিছু বলল। ওই যে শুরু করে দিয়েছে প্রবচন, প্রেস্টিজ পাংচার করে দেবে বোধহয়। ওকে কিছু খেতে দাও, যেভাবেই হোক ভোলাও, টপিকটা চেঞ্জ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এবার পায়েস খা তো, পায়েস খা। সকাল থেকে খাবি খাবি বলছিলি, এবার বোনের খাওয়া শেষ, তুই খা তো। আয় আয় ভাগ্নে, আমার কোলে এসে বস বস, আবার তোকে মুখে ভাত দেবো। ওকে মুখে ভাত না, আইবুড়ো ভাত খাওয়াতে হবে খুব তাড়াতাড়ি। তোমার ভাগ্নে একটা পাকা ছেলে হয়েছে, ও আর সিঙ্গেল থাকবে না, ওকে মিঙ্গেল করে দিতে হবে খুব জলদি। ঠিক কথা, একদম ঠিক কথা, হক কথা। ও কেন একা থাকবে? হ্যাঁ, সবাই এখানে ডবল। যতদিন সিঙ্গেল ততদিন তুমি রাজা। বিয়ে হলেই বউয়ের কথা শুনে চলতে হবে কিন্তু। কি বলো, ঠিক কথা বলছি তো? পুটিরাম হাত তুললো। একদম একদম, আমার ভোট তোর সাথে রইলো ভাইপো। ও মা, এসব কি কথা? আমার কথা শুনে তুমি কবে চলেছো? সবটা নিজের ইচ্ছাতেই করো গো। হ্যাঁ, তুমি আর ওটা বলো না গো। যে ছেলে তার স্বাদের ব্যবসা নিয়ে মেতে থাকে, তোমার খুশির জন্য সেটা এক কথাতে একেবারে তোমার নামে করে দিল। হ্যাঁ, এবার বলো কি করে তুমি এ কথা বাছা? রাশির মুখটা থমথম করছে। মা যে খুব অসুখী সেটা উনি পদে পদে বুঝিয়ে দিচ্ছেন। রিক জানে তার ভাগ্নিকে যখন অগ্নিদেব দত্তক নিয়েছে, তার মানে সে অগ্নির ছেলে। ব্যবসা আগামী দিনে তারও হবে, কিন্তু কই, ও তো জানতো না ব্যবসা দিদির নামে করে দিয়েছে অগ্নিদা। অগ্নির মুখটা দেখে এই রাশি ভয় পাচ্ছে। এই শুভ দিনে অশান্তির দামামা বেজে উঠলো বলে। ইস, ওই নাম চেঞ্জ করার ব্যাপারটা এসে থেকেই এই অশান্তি সৃষ্টি করেছে। আমার নাম নিচ্ছে না। মা তো খুব ভালোবাসে রাশিকে, শুধু আজকাল যা অবস্থা চারিদিকে তাতে একটু ভয় পেয়ে আছে। চায় তার হাতেই সবকিছু থাক, যে সব নিজের যোগ্যতায় অর্জন করেছে। আর অগ্নিদেব ব্যানার্জির সম্পদ মানি তো সেটা রাশির। রাশি নিজেও চায়নি অগ্নি ব্যবসা নিজের নামে করতে, কিন্তু অগ্নির রক্তচক্ষু এড়িয়ে সই না করে পারেনি রাশি। রিক অর্নিকে পায়েস খাইয়ে ওকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। নানা ধরনের তির্যক মন্তব্য যুক্ত হচ্ছে। রাশি শুনছে আর অগ্নির মুখ ভার, সম্ভবত যে কোনো সময় মুখ খুলবে। রিক চাইছিল না এদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে, তাও সে না বলে পারলো না। রিক পদ্মার সামনে গিয়ে বলল, একটা কথা বলি মাসিমা, কিছু মনে করবেন না। অগ্নিদেব ব্যানার্জির সম্পদ কিন্তু পুরোটাই তার স্ব-উপার্জিত। এটা বাবা ঠাকুরটার ব্যবসা না, তাই অগ্নিদেব ব্যানার্জি সেটা কার নামে করবে এটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত, তাই না? আমরা তাতে হস্তক্ষেপ করতে পারি না। ভুল যদি কেউ করেছিল সেটা সুভাষিস দা, আমার দিদিকে না। সে একটা পজ প্রপার্টি কিনে দিয়েছিল তার প্রেমিকা বোন শ্রীর নামে। পারবেন সেটা কেড়ে নিতে? যে মেয়েটা এই বাড়িতে সে সময় এসে হাল ধরেছিল, তখন বাড়িটার ভিত নাড়িয়ে দিয়ে দিদি আর জিজু চলে গিয়েছিল। এই মেয়েটা আমার ভাগ্নেকে সামলেছে। রাগে চন্ডাল, সংসার থেকে শত হস্ত দূরে থাকা অগ্নিদেব ব্যানার্জিকে আপনাদের কাছে ফিরিয়ে দিয়েছে। তাকে আপনাদের সন্দেহ হয় কেন? কিসের জন্য? পরের মেয়ে বলে, গরিব বাবার মেয়ে বলে। তুমি এখানে কথা বলছো কেন রিক? হ্যাঁ, রিভু ছাড়া এই বাড়িতে কিসের সূত্র তোমার? আর তোমার ভাগ্নের কথা ভেবেই বলছি আমি এই কথাগুলো। হ্যাঁ, নাহলে বলতাম না বাপু। ওকে প্রপার্টি পাইয়ে কি ওকে বেনিফিট দিতে পারবেন? উল্টে ওকে দিদি যেভাবে বড় করেছে তাতে ও আগামী দিন কিছু একটা করতে পারবে। ওর যেটু ব্যবসা নিয়ে বড় লোক হতে লাগবে না, ও নিজে কিছু করতে পারবে। রিভু কি ছিল সবাই জানে, আর আজকে রিভু একেবারে পাল্টে গেছে। ওর জেঠিমার দান সবটাই। আমার ডাক্তার দিদি যেটা পারেনি
সেটা ওর খুব সাধারণ জেঠিমা পেরেছে। এখানে না সত্যি সেই প্রবাদটা আমার মনে পড়ে যাচ্ছে যে এক গাছের ছাল অন্য গাছে লাগে না। আর একটা প্রবাদ বলি রে, আমি দুধে মিশে যাই আর আঁটি হয়ে গড়াগড়ি খায়। মা মেয়ের জন্য ভাববে আর তোমার ভাগ্নে আঁটি হয়ে গড়াগড়ি খাবে। না, একেবারেই না, খাবে না। ওর মামু বলছে আমার নিজের দিদি আর এই দিদি দুজনের মধ্যে অনেক পার্থক্য, কিন্তু দিনের শেষে দুজনেই মা। শুধু এরা মা এই বাচ্চাগুলোর জন্য। অগ্নিদেব রিকের পিঠে হাত দিল। তুমি আমাকে আজ অবাক করে দিলে রিক। আমি ভেবেছিলাম এদের দল ভারী হলো বলে হয়তো তুমি এদের হয়েই কথা বলবে। আমি শুনে সত্যি স্যালুট আপনাকে। কত পার্থক্য আপনাদের দুই ভাইতে। প্রথম যখন দিদির বিয়ে হয় আমি বলতাম তোর বাড়িতে দিদি সব ভালো, শুধু তোর বড় ভাসুর লোকটা একদম ভালো না, কেমন যেন খিটখিটে রকচটা। কিন্তু এখন বুঝি উপরে মধু আর ভিতরে বিষ ছিল শুভজিজুর। আর আপনি সত্যি খাঁটি মানুষ একেবারে। আর আপনার জন্য সত্যি রাশিদের মতো কেউ ডিজার্ভিং ছিল। আজকে আমিও সবার সামনে কিছু বলতে চাই। জানি আমি বাইরের লোক, আপনাদের মধ্যে কথা বলাটা উচিত না, তবুও বেয়ান আমি বুঝতে পারছি না আপনার মধ্যে এই কথাটা কেন এলো যে রাশি মালিকানা পেলে রিভু কিছু পাবে না। আসলে অগ্নি তো আরো ব্যবসা বাড়িয়েছে বলে এই ব্যবসা সে রাশির নামে করেছে। হোটেল ইন্ডাস্ট্রিতে ঢুকে যেতে অগ্নির মনে হয়েছে সবটা নিজের নামে রাখার থেকে কিছুটা লাইফ পার্টনারের নামে রাখাও ভালো হবে, এটাই উচিত হবে। ওর মতো বুদ্ধিমান ছেলে কটা আছে বলুন? ওর উপর তো বিশ্বাস রাখতে পারতেন। রাশিকে কোনোদিন মনে হয়েছিল দেখে বেয়ান যে এই মেয়েটা লোভে কিছু করবে? ওর একটাই লোভ, ওর পরিবারের সুখ শান্তি। আজ মনে হচ্ছে নীলু চলে গিয়ে ভালোই হয়েছে। থাকলে ওর চোখের উপর থেকে লাল নীল ওই রঙিন স্বপ্ন মাখা পলিথিনটা একেবারে ছিঁড়ে যেত। ও দেখে ফেল তোর মেয়ে কোনো স্বর্গে বাস করছে না, বাস্তবের কুৎসিত মাটিতে এসে ওকে প্রতিনিয়ত পদদলিত হতে হচ্ছে। রেখা বেয়ান বলুন তো কিসের সমস্যা মেয়েটাতে? কেন বারবার ওর আলো মাখা মুখটা আধারে ঢেকে দিতে চান আপনি? কেন? এই মেয়েটা সরে গেলে যদি আপনাদের সংসারের সুখ আসে তো জানবেন মেয়েটা আজও অনাথ না। মেয়েটার এই কাকা বাবু আছে আজও, ওকে আমি নিয়ে যাব। এত অপমান সহ্য করে মেয়েটাকে আমি রাখতাম না। রেখেছি শুধু হিরণময় বাবু আর অগ্নিদেবের মুখ চেয়ে। এই আপনি কেন এত কথা বলছেন? দুধ কলা দিয়ে কালসা পুষে রাখবেন দাদা, তো দেখুন দেখুন কেমন ছবল দেয় এরা। বাইরের লোক হয়ে এত আবার কথা। হ্যাঁ কাকিমা, আমার চোখে সবকিছু পড়ে। দুধ কলা দিয়ে কালসাপ পুষে রাখা হয়েছে এই বাড়িতে। হ্যাঁ, কথাটা একদম সত্যি, বাস্তব। তবে সেটা ডাক্তার কাকু নয়, সেটা হচ্ছে তুমি কাকিমা। আজকে আমি আর চুপ থাকবো না। অগ্নি চুপ। চুপ কর বাবা, চুপ কর। ডাক্তার কিছু মনে করবেন না। বলছি ওই রেখার কথা একদম ধরবেন না। হ্যাঁ না বেয়ান, না কথা আমি ধরিনি। কে কার কথা ধরবে আমি জানি না, তবে হ্যাঁ আজকে তোমার মুখোশ আমি মায়ের সামনে খুলে দেবো কাকিমা। মা তোমাকে মেয়ে ভাবে না বোন ভাবে আমি জানি না, তোমার সব অন্যায়কে মা প্রশ্রয় দেয়, তাই আজ তোমার এই অবস্থা। কিন্তু মা তোমার জানা উচিত যে আমার লক্ষ লক্ষ টাকা কিসের জন্য চলে যাচ্ছে। রাশি করো। রাশির মান্থলি খরচ এই বাড়িতে সবচেয়ে কম। ও নামি ব্যানার্জি বাড়ির বউ। আসলে আজও ও কসবার সেই মেয়েটা খুব সাধারণ। আমার তো খরচ সবচেয়ে বেশি হয় এই কাকিমার জন্য। ব্রিটেনে অ্যাক্সিডেন্ট আর অফিসে চুরির কেস আসলে কাকিমার নামে। কাকার নামে সেটা চালিয়ে দিতে চেয়েছিল কাকিমা। কাকাও সব মুখ বুঝে নিজের নামে করে নিয়েছিল, কিন্তু ওটা বিদেশ, আমাদের দেশ না। তাই আসল কালপ্রিটকে ওরা ঠিকই খুঁজে নিয়েছিল, কিন্তু কাকা তোমাদের আর জানতে দেয়নি কিছু। আজীবন নিজের ঘরে সব চাপিয়ে বসে আছে। কাকিমাও মনে হয় ভুলে গেছে সব। ওরও আজকাল মনে হয় কাকা আসলে দোষী, কিন্তু না, সঠিক সময়ে সঠিক তথ্য তুলে না ধরলে এমনিই হয়। আমার স্ত্রীকে অপদস্থ করবে সেটা আমি মেনে নেব না। এটা আমার স্ত্রী রাশি ব্যানার্জি, আর এটা আমার কাকা না যে চুপ করে থাকবে। কখনো কখনো কিছু নীরবতা হাজারটা শব্দের চেয়েও অনেক বেশি কথা বলে। অগ্নি আর রাশির আজকেরও শেষ মুহূর্তটা হয়তো নতুন কোনো ঝড়ের আভাস, কিংবা সব মান অভিমান মুছে এক হওয়ার সূচনা। ভালোবাসা কি পারবে সব তেতো অনুভূতিকে গলিয়ে আবার মিষ্টি করে তুলতে? নাকি নিয়তি ওদের জন্য লিখে রেখেছে অন্য কোনো গল্প? উত্তর মিলবে আগামী পর্বে। বন্ধুরা, মিষ্টি তিতো অনুভূতির আজকের এই 10ম পর্বটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। অগ্নি আর রাশির এই সিদ্ধান্ত কি সঠিক ছিল? আপনার মতামত আমাদের জানান। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন পর্বগুলোর আপডেট সবার আগে পেতে অডিও স্টোরি বাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আপনার প্রিয় অডিও স্টোরি। ধন্যবাদ।